সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে। তোমরা জানো যে আমাদের প্রতিবারে না আমরা আমাদের এই লাইভ প্রোগ্রামটা আমরা করি, যে আমাদের বিভিন্ন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোমেন, দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর। আরো উপস্থিত আছেন জনাব এরশাদ আলী, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর। তো শিক্ষার্থী, তোমাদের আমি কৃতজ্ঞতা জানাই এবং তোমাদেরকে সাধুবাদ জানাই যে তোমরা আমাদের প্রোগ্রামটাকে এপ্রিশিয়েট করেছে এবং তোমরা এই প্রোগ্রামটাকে খুব উপভোগ করছো। আশা করি এই প্রোগ্রামটা তোমাদের জন্য খুব উপভোগ, কারণ আজকে আমাদের দুইজন অতিথি আছেন, বিশেষ অতিথি বলতে পারি। তারা তাদের নিজ জায়গাতে তারা সফল, তাদের মুখ থেকে তাদের কথাগুলো শুনবো। তো আমি প্রথমেই আমাদের এরশাদ আলীকে দিয়ে শুরু করব। আমি প্রথমে এরশাদ আলীর তাদের সফলতার গল্প বা তার গল্পটা তার মুখ থেকে শুনবো। তো আমি প্রথমে এরশাদ আলীকে অনুরোধ করব তার প্রাথমিক বিদ্যালয় জীবন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সংক্ষিপ্ত হবে তার জীবনী বলার জন্য আমাদের সামনে। এরশাদ আলী। ধন্যবাদ হামিদুর রহমান সোহেল স্যার। এই করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠন এবং শিক্ষামূলক একটি প্রোগ্রাম সঞ্চালনার জন্য, এবং আরো ধন্যবাদ যারা ছাত্রছাত্রীরা যারা এই প্রোগ্রামটি এখন সরাসরি দেখছো, সবাইকে আসসালামু আলাইকুম। তো এই প্রোগ্রামটি গত দুইটা শো আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। হামিদুল স্যার আমাকে একদিন বললেন যে আপনিও আসেন। আমি শুনে খুবই আনন্দিত যে ছাত্রদের সাথে আমার নিজের জীবনের কিছু গল্প, আসলে মূলত এটা জীবনের গল্পই বলা। হ্যাঁ, তো এখানে এসে আমি কিছু শেয়ার করব। হ্যাঁ, তো দেখি কিছু বলতে পারে কিনা। সেই আর শুরু থেকে প্রাইমারি জীবন আমার খুবই, আমি একবারে প্রত্যন্ত গ্রামের একটা ছেলে। তো অনেকেই আছো তোমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে, শহরেরও আছো। যাই হোক, গ্রামের যে জীবনগুলো, হেসে খেলে আহ ছুটাছুটি করে বড় হওয়া। তো আমি যে প্রাইমারি স্কুলে পড়েছিলাম, তো খুব প্রত্যন্ত এলাকা, নদী পার হয়ে গিয়ে, সাঁকো পার হয়ে, বন্যায় পার হয়ে ওই একটা স্কুল এলাকায় ছিল। তো সেই প্রাইমারি স্কুলে আমি ক্লাস 3 পর্যন্ত পড়ি। তারপরে আমার গ্রামে ততদিনে গ্রামে একটা স্কুল হয় মাটির ঘরে, মাটির আচ্ছা দেওয়াল আচ্ছা। দিয়ে একটা স্কুল তৈরি হয়। তো সেখানে বস্তা নিয়ে যেতাম, চেয়ার বেঞ্চ বলতে কিছু ছিল না, বস্তায় বসে মেঝেতে ক্লাস করছি আমি। ক্লাস 4 ক্লাস 5 সেখান থেকে আচ্ছা পড়াশোনা করে আহ ভালো রেজাল্টই করি। তারপরে আমি ওই বীরগঞ্জ হাই স্কুলে, যেটা বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, এখানে আমি অ্যাডমিশন পরীক্ষা দেই এবং টিকে যাই, ক শাখায় ভর্তি হই। তারপরে ক্লাস 6 পর্যন্ত ওই স্কুলে পড়ি। দুর্ভাগ্য যে আমি গ্রাম থেকে এসে শহরে নিজেকে খাপ খাওয়াইতে পারছিলাম না। মানে শহরের ছেলেরা এত ফাস্ট, আর আমি তারা তারা যদি চলে যায় 1 মাইল, আমি তাদের পেছনে পেছনে মানে খাপ খাওয়াইতেই পারছি না। তো দেখা যাচ্ছে কি, আমি বার্ষিক পরীক্ষায় ফেল করলাম। একটা ব্যর্থতা জীবনে, বার্ষিক পরীক্ষা ফেল করে তো স্কুলে আর রাখাই না। পরে আমার পরিবার থেকেও আমার যে খারাপ রেজাল্ট, তো আমাকে পরিবার থেকে কি বললো, একটা শিক্ষা দেওয়ার জন্য আমাকে একবারে গ্রামের আরেকটা ওই বাজারের একটা স্কুল ছিল, তো আচ্ছা সেখানে আচ্ছা। ভর্তি করা যেত। হ্যাঁ, দুর্ভাগ্য হয়েছে আমি ক্লাস 7 পড়ি নাই। ক্লাস তাই? 7 পড়ি নাই 2000 সাল, সেটা 2099 সাল। হ্যাঁ, আমি ক্লাস 7 পড়ি নাই। সরাসরি আমি 1 বছর বসেছিলাম বাড়িতে, ক্লাস 7 পড়ি নাই। তো আমার মাঝে যে পড়াশোনার যে একটা আগ্রহ, আমার বাবা মা বা আরো সবাই দেখতে পায় যে পড়াশোনার প্রতি আগ্রহ। তারপরে আবার গ্রামে স্কুলে ক্লাস 8-এ 2000 সালে আমি ভর্তি হয়ে গেলাম। এই যে পেছন থেকে একটা গল্প, যে ব্যর্থতা থেকে আমি তখন থেকে আর আমি ফিরে তাকাতে হয়নি আমাকে। ধীরে ধীরে আমি ক্লাস 9-10-এ পড়ি। ওই স্কুল থেকে 2003 সালে এসএসসি পরীক্ষা দেই, দিয়ে পাশ করি। গ্রামে তখন এসএসসি পরীক্ষায় এই প্রত্যন্ত এলাকায় এক চান্সে পাশ করাটাই ছিল একটা মানে মানে সেই একটা আহামরি ব্যাপার। আহামরি তো এটা ব্যাপার। হ্যাঁ, পাশ করে তো মানুষ বিশ্বাস করতে পারে না যে এই অমুকের ছেলে একবারে পাশ করলো, বাপ রে বাপ। তো পরে আমি আবার ভর্তি হলাম, যে একটা হাই স্কুলে সায়েন্সে ভর্তি হলাম, বীরগঞ্জ কলেজে, আমাদের বীরগঞ্জ থানায় বীরগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হই। তো
ওখান থেকে আমি ওই উচ্চ মাধ্যমিক শেষ করি। শেষ করে আমি চিটাগং ইউনিভার্সিটিতে ফিজিক্সে অনার্স মাস্টার্স করি। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে, যে মাস্টার্স অনার্স কমপ্লিট করতে আমার জীবনে আরো বেশ ধকল পোহাতে হয়েছে। যেহেতু আমি এই দিনাজপুর থেকে চিটাগং গিয়ে পড়াশোনা করা খুবই কঠিন একটা রাস্তা, অনেক দূর। তো সেই রাস্তায় এই, আর তাছাড়া আমার পরিবার অতটা সচ্ছল ছিল না যে আমাকে এই এত ইউনিভার্সিটিতে এত দূরে আমাকে বেয়ার করবে। তো দেখা যাচ্ছে যে পুরো ছাত্র জীবনটাই আমাকে টিউশনি করে চলতে হয়েছে। এটা অনেক ছাত্র জীবনে এরকম আছে যে তাকে টিউশনি করে চলতে হয়। আমি নিজেও এই পুরো ছাত্র জীবনটাই টিউশনি করে চলছি। তো এমনও সময় গেছে যে বলতে গেলে কি টিউশনি করাচ্ছি রানিং 2 মাস 3 মাস 4 মাস চলতেছে, পঞ্চম মাসে স্টুডেন্টের বাবা বলে দিচ্ছে যে স্যার আর নেক্সট মাস থেকে আসিয়েন না। কেন? আমরা বাসা শিফট করে চলে যাব, বা চাকরির ট্রান্সফার হয়ে গেছে। এই সময়গুলো যে এত মর্মান্তিক, যারা ফেস করছে আমার মনে হয় তারা বুঝবে। তো এরকম তারপরে কিছু বাসায় আমি লজিং থাকতাম, লজিং থেকে পড়াইতাম, মানে যেটা বলে যে পেটে ভাতে থাকা আর কি। ঠিক আছে, খেয়ে পরে পড়ানো। আর আমার থাকতাম শহরে, শহর থেকে আমার ইউনিভার্সিটির একটা ডিস্টেন্স আছে প্রায় 22 কিলোমিটার। শাটল ট্রেনে সকাল 7:30টায় রওনা করতাম। 7:30টায় গিয়ে ওই 9টায় ক্লাস শুরু হতো। তো 9টায় শুরু করে দেখা যাচ্ছে যে সারাদিন কলেজে থাকতে হতো, এই ইউনিভার্সিটি থাকতাম। 5টার সময় আবার ইউনিভার্সিটি একটা ট্রেন আসতো, শহরে এসে পৌঁছাতো 6টায়। ওই 6টার সময় এসে ব্যাগ রেখে আবার চলে যেতাম টিউশনি করাতে। বাসায় ফিরতাম রাত 10টায়। মানে এত অক্লান্তকর পরিশ্রম করে তারপরে ছাত্র জীবন শেষ করি। ছাত্র জীবন শেষ হয় আমার প্রায় 2013 সালের দিকে। তো তখন আমি চিটাগাং ছেড়ে আমি ঢাকায় চলে আসি। আমি জানতাম যে ওখানে পড়ে থাকলে আমার লাইফ বা ক্যারিয়ার অতটা উন্নত হবে না, কারণ সবকিছু আসলে একটা সেন্ট্রালে থাকে, সেন্ট্রালে থেকে করাটাই আমার কাছে মনে হয়েছিল যে বেটার হবে। তো আমি চাকরির সন্ধান প্লাস আমার ক্যারিয়ার, ওই সময় পাশাপাশি আমি বিসিএস এর প্রিপারেশন নিই। আমি এর গল্পটা পরে আসবো, বিসিএস বা ক্যারিয়ার, আমার ছাত্র জীবন বা পড়াশোনার জীবন। তো শহরে ঢাকায় চলে আসলাম 2013 সালের জুলাই মাসের দিকে। জুলাই মাসে এসে এখানে প্রথম 3 মাস 2 মাস প্রায় আমি বেকার। নিজের যা কিছু সঞ্চয় ছিল বাড়ি থেকে কিছু নিয়ে ঢাকায় আবার খরচ কস্টিং প্রচুর, এটা দিয়ে তারপরে আমি একটা টিউশনি ম্যানেজ করি। আহ পড়াতাম এক সচিবের, মানে উপসচিবের দুটো ছেলে মেয়েকে পড়াতাম। পড়াতে পড়াতে ওই ইন দ্য মিন টাইম আমি ফেসবুকটাকে আমি খুব ইউজ করতাম। ফেসবুকে আমি একটা পোস্ট করলাম একদিন আমার নিজের ওয়ালে। কিছু আমি ফেসবুকে বেশ বড় বড় কিছু অফিসার বা আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল, যারা নতুন পুলিশ ক্যাডার হচ্ছে, এডমিন কালার বা এদেরকে আমি বেশ ফলো করতাম। তো ওই ভাইদের কাছে আমি আমার নিজের গল্পটা বললাম যে এই আমার জীবনে এত সমস্যা, ভাই আমাকে একটা ছোটখাটো চাকরি দেন। তো দেখা যাচ্ছে যে 100 জনের কাছে চোখে পড়লে একজন আমাকে ঠিকই এটা উত্তর দিল, এবং সে আমাকে একটা প্রাইভেট কোম্পানিতে তার পরিচিতের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করে দিল। দেখা যায় ওই চাকরিতে আমার লাইফটা মোটামুটি দেখা যায় যে চেঞ্জ করে দিল। তো সেখানে আমি চাকরি করার পাশাপাশি ওই বিসিএস বা অন্যান্য চাকরি, সরকারি চাকরির এক কথায় প্রিপারেশন নিতে শুরু করি। তো এইভাবে আমি নিতে নিতে এক সময় সরকারি চাকরিতে আমি চলে আসি। যাই হোক হামিদুল স্যার, আমি বিসিএস বা আমার অন্যান্য গল্প পরে আসতেছি। এই মোমেন স্যারকে একটু তাহলে এরপরে আসেন, আমি বিসিএস এর গল্পটা আরো নতুন করে আর একটু পরে বলবো, আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, আমার ধন্যবাদ। ক্যারিয়ার হ্যাঁ, গল্প। ধন্যবাদ। জি জি, অবশ্যই। ধন্যবাদ এরশাদ। আমি শিক্ষার্থীদের বলছি যে দেখো তোমরা এই যে সংগ্রামী যে গল্পগুলো, এটির আসলে অসাধারণ গল্প। এই গল্পগুলো একটি জীবন পাল্টে দেওয়া গল্প। এই যে একটা জীবন স্বল্প একটি একটি স্থানে এসে যে দাঁড়িয়েছে, সেই স্থানে আসার জন্য কতটা সংগ্রাম, ছাত্র জীবনে কতটা সংগ্রাম, আনবিলিভেবল। আসলে কথা হচ্ছে তোমরা এই গল্পগুলোকে যদি নিজের জীবনের জন্য অ্যাপ্লাই করো, এটি যে কত কাজে আসবে। তোমরা এই অন্য কিছু না দেখে যদি এই সারদের কথাগুলো একটু ফলো করো, আমার মনে হয় তোমাদের জীবন পাল্টে দিবে। আমি কৃতজ্ঞ আমি এরশাদের কাছে, আসলে তার এই কথাগুলো শেয়ার করে আসলে আমাদের ছাত্র জীবন, ছাত্রছাত্রীর জীবন অবশ্যই অনেকটা চেঞ্জ আনবে। আর তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এখানে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারো। আজকে আমাদের ইংরেজি স্যার আছে এবং ফিজিক্স স্যার আছেন, এবং তাদের জীবনের গল্পগুলো তোমরা একটু দেখো, তোমার জীবন পাল্টে। আমি এখন আসছি আমাদের আব্দুল মোমেনের কাছে, ইংরেজির প্রভাষক। সে আমাদেরই ছাত্র এবং সে অনেক সফলতার জায়গায় আসছে। আমি আব্দুল মোমেনকে অনুরোধ করছি তার ছাত্র জীবন থেকে এখানে আসে কথা বলার জন্য। আব্দুল মোমেন, প্লিজ।
ধন্যবাদ জনাব হামিদুর রহমান সোহেল স্যার। আপনার এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে গ্রুপটি, গ্রুপে আমাকে ইনভাইট করেছেন, সো আই এম ভেরি লাকি দ্যাট ইউ হ্যাভ ইনভাইটেড মি টু ইউর গ্রুপ। আর একই সাথে আমার গ্রুপেও থ্যাংকস। প্রায় 5,500 স্টুডেন্ট আছে, তারা যারা দেখছে এই মুহূর্তে। আমি বলেছি যে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আর এটি বলার আগে আমি একটু বলতে চাই যে পিছনে যেতে চাই যে গত পরশু দিনে 38 বিসিএস এর রেজাল্ট হয়েছে। সেখানে 2,200 সামথিং আর কি ক্যাডার ভুক্ত হয়েছে এবং 7,000-এর মতো নন ক্যাডার আছে। যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা অনুত্তীর্ণ অর্থাৎ যারা এই মুহূর্তে তাদেরকে আরেকটি সংগ্রামে যেতে হবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে শুরু করছি এই গুরুত্বপূর্ণ বিষয়টি যে এই যে আপনি যে বিষয়টা আলোচনার, এই যে একটা টেবিল, একটা মঞ্চ, এই যে বিভিন্ন ক্যাডারদের নিয়ে এসে আপনি যে আলোচনাগুলো এখানে চালাচ্ছেন, আসলে খুব ভালো লাগছে। তো আজকে আসলে খুব ভালো লাগছে। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন, প্রশ্নটি আসলে আমি শুনতে পাইনি ক্লিয়ারলি, একটু যদি বলতে। আচ্ছা 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 আচ্ছা। আমি প্রশ্নটি হচ্ছে আব্দুল মোমেন, যে আমাদের প্রত্যেকজন ক্যাডারের একটি সংগ্রামের গল্প আছে তাদের প্রথম জীবন থেকেই। একদিনে সে ক্যাডার হয়নি, একদিন আব্দুল মোমেন বা একদিন এরশাদ আলী তৈরি হয়নি। সেটি তৈরি হতে অনেক সময় লেগেছে এবং অনেক কাঠখড় পড়িয়ে আজকে এই জায়গাটাই। তো আমাদের স্টুডেন্টদের জীবন ঠিক একরকম, আমাদের যে ছাত্রছাত্রী যারা দেখছে তাদের জীবনটা ঠিক একই রকম। তো হয়তোবা আপনাদের গল্পগুলো শুনে তারা হয়তো অনুপ্রাণিত হবে। তা আপনার এই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে অদ্যাবধি আপনার যে জীবনের যে পথ চলাটা, সেটুকু যদি আমাদের একটু শেয়ার করেন আমাদের ছাত্রছাত্রীর জন্য অনেকটা ভালো, প্লিজ। ধন্যবাদ হামিদুল স্যার। এই বিষয়টিতে আমার একটু অস্পষ্টতা ছিল। আসলে ঠিকই বলেছেন যে মানে কষ্ট না করিলে কষ্ট মেলে না, মানে নো পেইনস নো গেইন, এই যে বিষয়টা। আর এই যে বিসিএস এর যে জার্নিটা, আসলে আমরা যারা বিসিএস ক্যাডারে এসেছি আমাদের একটা লম্বা জার্নি আছে, এবং আমরা সবাই জানি যে বিসিএস এর জার্নিটা আসলে কচ্ছপ খরগোশের, যে আমরা প্রাথমিক ওই যে প্রাইমারিতে পড়েছিলাম কচ্ছপ খরগোশের গল্পের মতোই জীবনটা। আমি একেবারে সিংহ বা আমি বাঘ, আমার জন্য বিসিএস না, আমাকে কিন্তু ওই কচ্ছপের মতো কন্টিনিউয়াসলি পড়তে হবে। তো যে বিষয়টি বলেছিলেন প্রাইমারি এবং এরশাদ স্যারের আমি সংগ্রামী জীবনের যে গল্পগুলো শুনলাম, আসলে খুব অনুপ্রাণিত করেছিল তার গল্পগুলো, এবং আশা রাখি যে স্টুডেন্ট যারা শুনছে তাদেরকে অনুপ্রাণিত করবে। তো আমার বেসিক্যালি আমার গল্প বলতে গেলে, আমি আহামরি কোনো নামি দামি স্কুলে লেখাপড়া করিনি, এবং ছোটবেলা থেকে আমার লেখাপড়াটা বলা যায় একেবারে ন্যাচারাল। পূর্বে যেমন আমাদের শ্রদ্ধেয় মাজেদ স্যার বলেছিলেন যে আমরা বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রোডাক্ট। তো প্রাথমিক সরকারি বিদ্যালয়কে নানাভাবে এখন অবহেলিত রাখা হয় বা মনে করা হয় যে গরিব মানুষের শিক্ষা প্রতিষ্ঠান। আমি এটাকে মনে করি না। আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু আসলে ন্যাচারাল যে শিক্ষাটা, একেবারে গদ বাঁধা বা কৃত্রিম টাইপের নয়, এটি হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। ঠিক সেই রকম প্রাথমিক বিদ্যালয় থেকে আমার গ্রামেই লেখাপড়া। আমার বাড়ি হচ্ছে হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, দিনাজপুর সদর। আমার বাড়ি এই কি বলে এটা, সদরের রানীগঞ্জ বাজারের পূর্ব পাশে উত্তর হরিরামপুর গ্রাম, এবং আমার গ্রামের পাশে একটি নদী, সেই নদীতেই আমার শৈশব কেটেছে, এবং পাশাপাশি একটি প্রাইমারি স্কুল ছিল নদীর তীরবর্তী। সেই স্কুলে আমার প্রাইমারি জীবন অর্থাৎ প্রাইমারি লেখাপড়া। তবে আলহামদুলিল্লাহ যে আমার 1 থেকে ক্লাস 5 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল। তবে লেখাপড়ার খুব একটা প্রতিযোগিতা সেই গ্রামীণ সেই আবহে বা সেইখানে ছিল না, যেটা শহরে সাধারণত হয়ে থাকে। তো এই প্রাইমারি পার করে গ্রামেই আমি হাই স্কুল পড়েছি। হাই স্কুল আমার রানীগঞ্জ ইহিয়া হোসেন হাই স্কুল, যেটি রানীগঞ্জ বাজারে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি আমাদের একেবারে মুক্তিযুদ্ধের আগের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, স্বনামধন্য ইহিয়া হোসেন হাই স্কুল। সেখান থেকে আমার এসএসসি 2000 সালে আমি এসএসসি পাস করি। পরে আমি ইন্টারমিডিয়েট লেখাপড়া করি, যেটা এইচএসসি, সেটা হচ্ছে আমার পীরগঞ্জ সরকারি কলেজ ঠাকুরগাঁ, হামিদুল স্যার আপনার জেলা। সেখানে আমার লেখাপড়া, এবং 2002 সালে এই যে একটু আগে আমরা যেটা শুনছিলাম যে অনেক সময় হয় কি যে মানুষের জীবনে কিছু ঘটনা থাকে, তো আমি সেরকম একটি ঘটনা সংক্ষেপে বলার চেষ্টা করব। 2002 সালে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশ নিই, অর্থাৎ এইচএসসি ফাইনাল এক্সামে অংশ নিই, তখন আমি 2 বিষয়ে ফেইল করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম। এটি আমার এই ব্যর্থতাটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদিও আমার ইন্টারমিডিয়েট লাইফে এসে বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে কিছুটা বখাটের জায়গায় আমি গিয়েছিলাম, যার কারণে আমার লেখাপড়ায় অমনোযোগী থাকার কারণে আমি 2 সাবজেক্টে ফেল করি। সেই সময় এমনিতেও পাশের যে পার্সেন্টেজ সেটা খুবই কম ছিল। তো পরবর্তীতে আমি ব্যাক করি নানান কারণে, নানান সমাজের, এবং আমার চাচা যেহেতু ওই কলেজের স্যার ছিলেন, উনি এখন ডোমার কলেজের প্রিন্সিপাল। তো যাই হোক,
চাচার ভাতিজা হিসেবে সবার যে এক্সপেকটেশন সেই জায়গাটাতে আমি একটু ব্যাহত করার কারণে আমি নানান জনের কটু কথা যেমন শুনেছিলাম, সেই কটু কথাগুলোই আমার কিন্তু ইন্সপিরেশন, অর্থাৎ ক্রিটিসিজম যে ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন, সেটা আমি নিজেই তার জ্বলন্ত প্রমাণ। পরবর্তী সময় আমি সবকিছু ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়ে বইয়ের দিকে মুখ করি, এবং বইয়ে পড়তে পড়তে আমার পুরো মানসিক এবং ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা সব চেঞ্জ হয়ে যায়, যার ফলে আমি 3 মাসের মাথায় আমার ইন্টারমিডিয়েট সমস্ত বই কমপ্লিট করে আমি চলে যাই ইতিহাস। আমার মনে আছে আমি ইন্টারমিডিয়েটে ইতিহাস পড়েছি, আমি ইন্টারমিডিয়েটে বাংলা সাহিত্য পড়েছি, আমি ইন্টারমিডিয়েটে ভূগোল পড়েছি, এবং এই পড়া থেকেই আমার ভিতরে একটা জিনিস চলে আসে যে হ্যাঁ, আমাকে ভবিষ্যতে এই লেখাপড়া আরো আরো বেশি করতে হবে এবং আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, সেটা আমার ইন্টারমিডিয়েট থেকেই আমার মাথার মধ্যে ঢুকে যায়। তো এই যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, আমার এই গল্প থেকে আমি মনে করি। তাই যারা দেখছে, অনেক ছাত্রই হয়তো মনে করে ও আমার তো রেজাল্ট ভালো না, আমার এটা না। আমার কথা হচ্ছে বিসিএস এর ন্যূনতম যোগ্যতা থাকলেই না, বাকিটা কিন্তু হচ্ছে যে নানা বেসিক থেকে শুরু করে নানান বিষয়, এগুলো আমরা আলোচনায় যাব, বিসিএস প্রিপারেশন বা অন্যান্য চাকরির প্রিপারেশন আলোচনা করব। তা আমার এই ছিল সংক্ষেপে। এবং আমি যখন অনার্সে ভর্তি হই, আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো সেখানেও দুর্ভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওয়েটিং লিস্টে থাকি, যার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হওয়া হয়নি। 800 পরে ঘ ইউনিটে আমার 800 উপরে 865 সম্ভবত সিরিয়াল ছিল, 865। পরবর্তী সময় আমার ইচ্ছা জাগলো যে না, আমি ঢাকাতেই লেখাপড়া করব। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হই, এবং রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়ে আমি 1 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। পরে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমি সবসময় আমার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে ইংলিশের প্রতি, যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার রাষ্ট্রবিজ্ঞান 1 বছর পড়ার পরেও আমি এটা ড্রপ দিয়ে ঢাকা কলেজে পরের বছর আমি ভর্তি হই ইংলিশ ডিপার্টমেন্টে। সেখানে ভর্তি হয়ে আমি অনার্স ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে আমি ট্রান্সফার নিয়ে দিনাজপুর সরকারি কলেজে আসি, এবং এই দিনাজপুর সরকারি কলেজে বাকি অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করি। এবং এই দিনাজপুর সরকারি কলেজের পাশে আমার ফকিরপাড়ায় আমার অবস্থান ছিল, দিনাজপুর ফকিরপাড়া। সেখানে থেকে আমি যে স্টুডেন্টকে পড়িয়েছি, পাশাপাশি রাতের বেলা আমি বিসিএস এর প্রিপারেশন নিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আরেকটি সংগ্রামের জায়গা, সেটি হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এই ইংরেজির কারণেই হয়তো বা কিছুটা প্লাস পায় বিভিন্ন জবের ক্ষেত্রে, এবং যার কারণে আমার যারা ক্লাসমেট ছিল বেশিরভাগই কিন্তু, এখন আমার মনে আছে 36 জন, তারা কিন্তু বিভিন্ন বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে শুরু করে বিভিন্ন প্রাইভেট ব্যাংক পর্যন্ত 36 জন আমার বেঁচে শুধু ব্যাংকে আছে। পাশাপাশি ক্যাডার নন ক্যাডারে আছে, পুলিশের এসআইতে আছে অনেকেই। তো অনেকে আমাকে নিরুৎসাহিত করেছিল যে তুই কি তোর জীবনটা নষ্ট করবি, তুই কি তোর কি বয়স শেষ হয়ে যাবে, তুই কি বিসিএস এর আশা বসে থাকবি। আসলে আমার ইচ্ছা ছিল ওই যে ওয়ান ম্যান শুড হ্যাভ ওয়ান ড্রিম, মানে একজন মানুষের একটাই স্বপ্ন, আমার সেটা স্বপ্ন যে আমি বিসিএস ক্যাডার হবো। তো যাই হোক, এইভাবে আমার এগিয়ে চলা, কিন্তু আমি হাল ছাড়িনি। ওরা সবাই ব্যাংকে চলে গেছে, আমি তবুও ব্যাংকে কোনো কোথাও পরীক্ষা দিইনি, এক্সামের পরীক্ষা দিইনি। অবশেষে আমি 33 বিসিএস আমার ফার্স্ট ছিল, মাস্টার্স কমপ্লিট করার পরে 33 বিসিএস এ প্রথম অংশগ্রহণ করে আমার ম্যাথে একটু দুর্বলতা ছিল, যার কারণে আমি ক্যাডার পাইনি, কিন্তু নন ক্যাডারে ছিলাম। আমি জানতাম যে আমার দুর্বলতাটা কোথায়। নন ক্যাডারে ছিলাম 33-এ। পরবর্তী রেজাল্ট আসে যে এটিওতে আমার নিয়োগ আসছিল, আর এটিওতে নিয়োগ আসছিল, এবং পরবর্তী 34 বিসিএস দিয়ে আমি ক্যাডার, আলহামদুলিল্লাহ ক্যাডার পেয়ে যাই, এবং আমার কাঙ্ক্ষিত স্বপ্নের যে স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়। এই ছিল আমার সংক্ষেপে একটা এই ক্যাডার সার্ভিসে আসার গল্প। হামিদুল স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল মোমেন, একেবারে আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো। মানে কি বলবো আর, প্রত্যেকটা জায়গাতে আমি একটু মিল আমার মনে হয় আছে আমার দুজনের কথার মধ্যে। সেটা হচ্ছে আপনার ছাত্র জীবন থেকে আপনার টিউশনি বা ছাত্রদের পড়ানোর সাথে আপনারা জড়িত ছিলেন। আমার মনে হয় যে জি জি কেরিয়ার তৈরি করার জন্য এই বিষয়টি মনে হয় একটু জরুরি। যদি অন্যকে জি পড়ানো যায় তাহলে নিজের মধ্যে একটি আহ কেরিয়ার গঠনের মনে হয় একটা শক্ত একটি সামর্থ্য, একটি পিলার মনে হয়, একটি ভিত তৈরি হয়। তো আমি এই মুহূর্তে আমাদের প্রশ্ন উত্তর অনেক পর্ব আছে, প্রশ্ন উত্তর আমাদের এখানে কারেন্টও গেছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয় আমাকে, অসুবিধা নেই, আপনারা চালাবো। তো হ্যাঁ, যে আপনি বিষয়টি আপনি হচ্ছে যে একটু একটু লাইট জ্বালিয়ে নেন। আমি প্রশ্ন করি আপনাদের, আমাকে না দেখলে সমস্যা, আমাদের গেস্টকে দেখতে পেলেই হবে। আমি এরশাদের কাছে যাবো। এরশাদ, আমাদের যে বিষয়টি হচ্ছে যে আমাদের আপনার বিশেষের কথা আমার শোনা হয়নি, আপনি বিশেষের কথা বলে আপনার কাছে শুনবো, সাথে একটি প্রশ্ন জুড়ে দেবো তার সাথে, যে আপনি তো ফিজিক্সের স্টুডেন্ট। এরশাদ, আমাকে শুনতে পাচ্ছেন? এরশাদ,
এরশাদ মনে হয় এই করছে। আব্দুল মোমেন আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এরশাদ মনে হয়, আমাদের এরশাদের মনে হয় লাইনটি কেটে গেছে। আমি এরশাদকে আমি আবার আসতে বলবো। তা আমি আব্দুল মোমেন আপনার কাছে প্রশ্নে আসি হ্যাঁ, বলেন। যে ইংরেজি একটি বড় সমস্যা আমাদের স্টুডেন্টদের কাছে। প্রত্যেকটি এই যে কয়েকটা ইয়া করলাম আমরা, অ্যাপ্রিসিয়েট করেছি, প্রতিটাতে স্টুডেন্টদের প্রশ্ন হচ্ছে যে আমরা স্যার কিভাবে কি করবো, আমরা ইংরেজি প্রিপারেশনটা কিভাবে নিব। এবং প্রত্যেকটি আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের ইংরেজি প্রিপারেশন বিষয়টা যদি একটু বলতেন, আমাদের স্টুডেন্টদের অনেক ভালো হতো। আব্দুল মোমেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ হামিদুল স্যার, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে বিসিএস শুধু না, যে কোনো জবের জন্য এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটি, সেটি হচ্ছে ইংরেজি, অর্থাৎ এই ইংলিশটা। এবং অনেকেরই যেমন ভীতি আছে ইংরেজি। তবে একটা কথা বলে নেওয়া ভালো, সবাই যে একেবারে সব সাবজেক্টে পারফেক্ট হবে সেটাও কিন্তু ভাবা ভুল হবে। যেমন আমার দুর্বলতা অঙ্ক, এইরকম অনেকেরই ইংরেজি থাকতে পারে। আর এটা স্বাভাবিক, আমাদের মতো দেশগুলোতে আসলে ইংরেজি ভীতি একটি মানে হাই স্কুল বা প্রাইমারি থেকে কেন জানি ঢুকিয়ে দেওয়া হয়, যে ইংরেজি একটা ভীতির ব্যাপারটা অনেক সময় ঢুকিয়ে দেয়। কিন্তু আসলে ইংরেজি ভীতির কিচ্ছু নাই। ইংরেজি একটা খুব বলেন আব্দুল মোমেন। হ্যাঁ হামিদুল স্যার। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি একটা খুব ইজি বিষয়, তাই আমাদের খুবই পরিকল্পনা মাফিক ইংরেজি যদি পড়া যায়। তবে এইখানে এই সংক্ষেপে একটি কথা বলে নেই, যারা ডিগ্রিতে পড়ছে, যারা অনার্সে পড়ছে, এনি এনি সাবজেক্টে হতে পারে। হ্যাঁ, যে কেউ বিসিএস এ এলাও করতে পারে, যে কেউ চাকরি পেতে পারে। সে যদি ভাবে যে আমি কোন বিভাগে পড়ছি, কোন কলেজে পড়ছি, কোন প্রতিষ্ঠানে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি হলে ভালো হয়, না। পরীক্ষাতে কখনোই দেখা হয় না যে আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার দেখা হয় আপনার হেডে কি আছে, আপনার হেড এন্ড হার্ট দেখা হবে। তো ইংরেজি প্রিপারেশনের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই। যেমন বিসিএস এর এখন যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ইংরেজি যদি আমরা ভালো করে প্রস্তুতি নিই, তাহলে মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনবেন। এক, প্রিলি প্রিপারেশন, রিটেন এন্ড ভাইভা। এই তিনটা ক্ষেত্রে ইংরেজিকে এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই গ্লোবালাইজেশনের সময়। কারণ হচ্ছে, আমরা যদি প্রিলির বিষয়টা দেখি, বা যে কোনো ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে প্রাইমারি এমসিকিউ টাইপের যে প্যাটার্নটা হয়, কোশ্চেন গুলো হয়, সেগুলোতে যদি তাকাই, তাহলে মোটামুটি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা কি ভোকেব, আরেকটা কি গ্রামার, আরেকটা কি লিটারেচার। তো আমাদের বিসিএস এর কথাই ধরি, 35 মার্কস তো প্রিলিতে আছে। সেখানে হচ্ছে 20 মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর 15 মার্কস হচ্ছে লিটারেচার। এখন এই যে ল্যাঙ্গুয়েজ এর উপর, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কিন্তু গ্রামার এন্ড ভোকেব মিলে এটা ল্যাঙ্গুয়েজ। তো ভোকেব বলতে আমরা যদি এখানে ধরি একটা অংশ, তো ভোকেব, এখন আমার কথা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এখন থেকে ইংরেজির প্রতি গুরুত্ব দিতে হবে। সেটি হচ্ছে ভোকেব, গ্রামার এন্ড লিটারেচার। কি সেগুলো? যেমন আমরা ভোকেব বলতে কি বোঝাচ্ছি, ভোকাবুলারি কোন অংশগুলো, যেমন ওয়ার্ড মিনিং, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অর্থাৎ এক কথা প্রকাশ, তারপর আছে ইডিয়ম এন্ড ফ্রেশ, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে স্পেলিং, অর্থাৎ যে মিসস্পেল ওয়ার্ডকে মানে কারেক্টলি, যে মানে কারেক্ট কোন ওয়ার্ডটি সেটা দেখতে হয়, কারেক্ট ওয়ান সেটা ফাইন্ড আউট করতে হয়। সেটা একটা, এটা গেল ভোকেব, অর্থাৎ আমাদের এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। গ্রামার যে অংশগুলো, সেটি হচ্ছে যেমন এখন গুরুত্বপূর্ণ যেটা, আমি গ্রামার অংশটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ যেগুলো পরীক্ষায় প্রায় কম্পালসারি আসেই, আর এগুলো আমরা এক্সট্রা হিসেবে ধরতে পারি। তো গ্রামার অংশটাকে আমরা কি ধরতে পারি, যেমন পার্টস অফ স্পিচ, এখন একটা আসতেইছে। পার্টস অফ স্পিচ খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। পার্টস অফ স্পিচ নানাভাবে আসে, এবং পার্টস অফ স্পিচ এর পাশাপাশি পার্টস অফ স্পিচে যেমন আছে নাউন, প্রোনাউন, 8 প্রকার, এটা আমরা জানি। তো এইখানে যেমন আছে ওয়ার্ড চেঞ্জিং, এখানে আছে আলাদাভাবে প্রিপোজিশন। এই প্রিপোজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাংকে দেখা গেল 5টা 6টা প্রপোজিশন আসে, এবং প্রপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, কারেকশন, প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা বললাম, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, তারপরে আবার নানান সবকিছু মিলেই কিন্তু আবার ফিল ইন দ্য গ্যাপ হতে পারে। এগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এক্সট্রা হিসেবে যদি আমরা দেখি, এক্সট্রা গুলো কি, নাম্বার, জেন্ডার, ছোটকালের পর নাম্বার, জেন্ডার, আর্টিকেল, ক্লোজ, ফ্রেশ, তারপরে এক্সট্রা হিসেবে অ্যানালজি এন্ড ট্রান্সলেশন, এগুলো হচ্ছে এক্সট্রা। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের প্রিপারেশনটা এখন থেকেই কিন্তু ওইভাবে একটু একটু করে নিতে হবে। তো হামিদুল স্যার, আমি কি পুরোটাই বলে দিব? তাহলে তো শেষ হয়ে গেল। আরো আপনি একটু মনে হয়, আপনি একটু পর্যায়ক্রমে বলবো। হ্যাঁ, আমি ফিরে এসে আবার আলোচনা হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আব্দুল মোমেন। আমরা লাইনটা হারিয়ে ফেলেছিলাম, আমরা এরশাদকে আবার আমাদের মাঝে পেয়েছি। আমি এরশাদের কাছে প্রশ্নে যাব। এরশাদ, আমাদের যে প্রশ্নটা আপনার কাছে ছিল সেটি হচ্ছে যে আপনার বিশেষ প্রিপারেশন আমরা শোনা হয়নি,
আপনার বিশেষে প্রিপারেশন বিশেষ হওয়ার গল্পটি বলবেন, সেই সাথে একটি প্রশ্ন আপনার সাথে জুড়ে দিব। সেটি হচ্ছে যে আপনি ফিজিক্সের স্টুডেন্ট, সে ফিজিক্স, আপনি পদার্থ বিজ্ঞান, কিন্তু জি আপনাকে বাংলা প্রস্তুতি নিতে হয়েছে, ইংরেজি প্রস্তুতি নিতে হয়েছে, সাধারণ জ্ঞান প্রস্তুতি নিতে হয়েছে। তা আপনি একটি বিজ্ঞান সাবজেক্ট পড়ে আপনি বাংলা বা আপনি ইংরেজি বা সাধারণ বিজ্ঞান, এই সাধারণ জ্ঞান এই জিনিসগুলো কিভাবে করেছেন এবং বিশেষের প্রস্তুতি কিভাবে নিয়েছেন, এই ওভারঅল বিষয়গুলো যদি একটু বলতেন তাহলে আমাদের এই সাবজেক্টটা আমাদের স্টুডেন্টের জন্য ভালো হবে। একটু প্লিজ এরশাদ বলবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ হামিদুল স্যার আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি যেখানে শেষ করছিলাম তো এর আগে যারা দেখেনি, এখন নতুন করে আবার যারা দেখা শুরু করছেন, সবাইকে আবার স্বাগতম। তো আমি যেখান থেকে শুরু করলাম, যে আমার বলছিলাম যে চাকরি প্রিপারেশন বা বিসিএস এর প্রিপারেশনটা আমি মূলত কিভাবে নিয়েছিলাম। তো আমি আমার চাকরি করতে হবে, কিছু করে নিজেকে বাঁচতে হবে, ঠিক আছে, এটা আমাদের ন্যাচারাল বিষয়। আমাদেরকে কিছু করতে হবে, আমাদের পড়াশোনার মূল উদ্দেশ্য আসলে আমাদের ন্যাচারালি আমরা যেটা ভাবি, অবশ্যই আমাকে একটা চাকরি করতে হবে। আমি এভাবেই ভাবতাম আর কি। আসলে সবাই এটা ভাবে কিনা জানি না, আমার উদ্দেশ্য ছিল যে আমাকে একটা চাকরি করতে হবে, যে আমার জীবনকে সচ্ছল করতে হবে। আমি যেহেতু একজন অসচ্ছল ঘরের, তো সচ্ছলতার জন্য অবশ্যই আমাকে চাকরি করতে হবে, আর চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে। তো আমি জানতাম না যে আসলে বিসিএস জিনিসটা কি, ঠিক আছে। তো একবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিলাম, যেটা ইন্টারমিডিয়েটের ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিনা ওই ভিতরে কোশ্চিন থাকে না কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস এততম বিসিএস এর প্রিপারেশন, হ্যাঁ এখনো থাকে। তো সেই এখন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে তখন দেখতেছি যে এই বিসিএস, আর আমি আমার সিনিয়র যারা দুই একজন ভাই ব্রাদার তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে বিসিএস টা কি মূলত। হ্যাঁ, তাদের অনেকে কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। হ্যাঁ, বা বিসিএস ক্যাডার যে কেমন সেই জিনিসটা আমি চোখে দেখিনি, এক কথায়। যে কারণ আমি যে স্কুলে পড়ছি সেটা বেসরকারি, সরকারি প্রাইমারি স্কুল, তারপর বেসরকারি একটা হাই স্কুল, আর বেসরকারি একটা কলেজ। সুতরাং কোনো বিসিএস ক্যাডারের সাথে আমার কোনো সম্পৃক্ত ছিল না। তারপরে যখন ইউনিভার্সিটিতে পড়ি, সেখানেও কোনো বিসিএস ক্যাডার নেই। হ্যাঁ, তো অনার্স ফার্স্ট ইয়ারে ওই যে বললাম যে অ্যাডমিশন টেস্টের সময় কারেন্ট অ্যাফেয়ার্স কিনি। তো তখন ওখান থেকে আমার মনের মধ্যে একটা স্বপ্ন জাগে। তো পরে এক ভাই আমাকে বললো যে বিসিএস ক্যাডার হচ্ছে তারাই যারা দেশের সর্বোচ্চ পর্যায়ে দেশ পরিচালনার জন্য বা দেশের পরিচালনার দায়িত্ব কাজে নিয়োজিত থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের যেমন সরকারি কলেজ বা ম্যাজিস্ট্রেট, ইউনো, যেটা বলে পুলিশ সুপার বা আদার্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তারা যারা এই বড় বড় পদগুলো তারা হোল্ড করে, বা পররাষ্ট্র সচিব, এখানে যাইতে হলে বিসিএস কাটা। তখন মনের মধ্যে একটা স্বপ্ন জাগলো যে না, আমি আমাকেও এরকম একটা কিছু হতে হবে। হ্যাঁ, তো এই তখন থেকে একটা স্বপ্ন দেখা শুরু আর কি, অনার্স ফার্স্ট ইয়ার থেকে। তো সেখান থেকে স্বপ্ন শুরু। তারপরে ওই যে ধীরে ধীরে কারেন্ট অ্যাফেয়ার্স মানে তখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি। তারপরে এই বিজ্ঞান, নিজের সায়েন্সের টিউশনই করে, সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। সেখান থেকে হচ্ছে। তো এভাবে ধীরে ধীরে আমি প্রিপারেশন নিতে শুরু করি অনার্স ফার্স্ট ইয়ার থেকে। এটা আমি জাস্ট ধারণা আর কি, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিসিএস এর জন্য ফিল্ডে নামা যে সেটা না, এমনি আর কি পড়তেছি। ধীরে ধীরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে, ফোর্থ ইয়ারে যখন শুরুর দিকে, তখন একটা ঝোঁক আসলো যে না, বিসিএস পরীক্ষা দিতে হবে। তখন দেখলাম যে 30তম বিসিএস এর সার্কুলার হচ্ছে। তখন আমার অনার্স পরীক্ষা দেই নাই। 30তম বিসিএস এর যখন পরীক্ষা হয়, সম্ভবত এটা জুন মাসে হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষাটা। তো তখন আমি অনার্স ফোর্থ ইয়ারের উঠলাম, জাস্ট অনার্স ফোর্থ ইয়ারে উঠি। তো তখন তো অ্যাপ্লাই করতে পারিনি। জাস্ট তারপরে 31তম বিসিএস এর সার্কুলার যখন দেয়, তখন আমরা অনার্স পরীক্ষা আমাদের শেষ, জাস্ট অনার্স পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বাকি আছে। তো ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে অ্যাফেয়ার্স সার্টিফিকেট নিয়ে আসলাম, কালেক্ট করে এনে। তখন কিন্তু ম্যানুয়ালি হাতে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হতো। 31তম বিসিএস পূরণ করে আমরা অ্যাফেয়ার্স সার্টিফিকেট দিয়ে জমা দিলাম। তো উইদাউট প্রিপারেশন, তখন মানে শক্ত করে কোনো প্রিপারেশন নেই, অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা দিতে দিতে সব শেষ। তো ওই পরীক্ষা যখন ওই ফর্ম পূরণ করে কোনো মতে পরীক্ষা দিলাম, কোনো ধারণা নেই যে টেকনিক এত আয়োজন করে বা এত হিসাব কিতাব করে পরীক্ষা দিতে হবে, মাইনাস নেগেটিভ মার্কিং, এই মার্কিং সেভাবে জানি না। পরীক্ষা দিয়ে আসছি, রেজাল্ট দিল। তখন 100 মার্কের পরীক্ষা হতো। তো আমার বোধহয় হয়েছিল 54টা, মানে কয়টা, মানে ভুল প্রশ্ন অনেক দাগাইছি, নেগেটিভ প্রায় 84টা দাগাইছিলাম। মনে হচ্ছে যে এটা সঠিক, এটা সঠিক। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা নিজের আচ্ছা। লোভ কন্ট্রোল না করতে পারে। তো কাটি হ্যাঁ কুটে দেখা যায় যে 54টা
বা 53টা এরকম হয়। তো ঠিকই পরবর্তীতে প্রিলিমিনারি ফেল। তখন তারপরে আমি শক্ত করে, না আমাকে কিছু এবার ফিল্ডে নামতেই হবে, টিকতে হবে। তো তারপরে 32তমতে স্পেশাল হলো, সেটা তো অ্যাটেন্ড করতে পারিনি। 33তমতে নতুন করে সিলেবাস, একবারে মরার উপর খাড়া। মানে কি দেখেন যে 200 মার্কসের পরীক্ষা হবে রিটেন প্রতি সাবজেক্টে, 200 মার্কসের প্রিলিমিনারি, 200 মার্কসের ভাইভা, তারপরে একটা বিষয় বা বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 মার্কসের। হ্যাঁ, এভাবে পরীক্ষা দিতে হবে। তো এই বাংলা 200 মার্কসের 4 ঘন্টায় 200 মার্কস পরীক্ষা দিতে হবে। মানে এটা কোনো মানে কঠিন একটা বিষয়। তো হুম। তারপরেও 33তম বিসিএস প্রিপারেশন নিয়ে, ভালো মতো করে প্রিপারেশন নিয়ে পিলি পাস করলাম। এবং এবার পিলি পরীক্ষাতে আমার নির্ভুল প্রশ্ন ছিল 4টা প্রশ্ন আমি ভুল করেছিলাম মাত্র। আর তারপর সেখানে পিলি পাস করে, তারপরে পিলি থেকে রিটেনের প্রিপারেশন নিয়ে রিটেন পরীক্ষা দিই, রিটেনও আলহামদুলিল্লাহ পাস করি এবং ভাইবা দিই। দুর্ভাগ্য, ভাইবা আমি ভাইবা পরীক্ষা দিয়ে চলে আসি এবং রেজাল্ট নন ক্যাডার। তারপরে আবার 34-এর অ্যাপ্লাই করি। 34-এর অ্যাপ্লাই, ওই 33 চলাকালীনই 34-এর সার্কুলার হয়। তখন 34-এর অ্যাপ্লাই করি। 34-ও একবার পরীক্ষা হলো, ওই কোটা সংক্রান্ত কি যেন একটা সমস্যা হয়। 11,000 টিকায় প্রথমে, তখন আমি কিন্তু টিকি নেই। 11,000, 46,000 যখন রাখে তখন আমি কিন্তু আমার আসে, রোল আসে। সেক্ষেত্রে আমি করি। তো সেক্ষেত্রে টিকে যায়, আবার পিলি পরীক্ষা দেই, আবার রিটেন পরীক্ষা দিয়ে আবার ভাইবা দেই, ভাইবা পরীক্ষায় আবার নন ক্যাডার। ঠিক আছে। তারপরে আবার যেমন নন ক্যাডার দুঃখটা এমন যে আমি 34তম বিসিএস এ ধরে নিয়েছিলাম যে এবার আমার কিছু একটা হবে। তো 29শে আগস্ট 34তম বিসিএস এর ফাইনাল, যেমন গতকালকে যেমন একটা 38তম রেজাল্ট হলো, এরকম 38তম, একটা হ্যাঁ সময়। হ্যাঁ। হ্যাঁ, 38তম। তো এরকম একটা রাত যে আমি ধরে নিয়েছিলাম যে আমার এই বিসিএস হয়ে যাবে। তো নিশ্চিত, তো এত আশা, মানে স্বপ্ন। তো দেখা যাচ্ছে কি 29 তারিখে ওই রাত সন্ধ্যা 8টা না 9টার দিকে রেজাল্টটা হয়। আর একই আগস্টে, তো সেপ্টেম্বরের 1 তারিখে 35তম রিটেন পরীক্ষা। আমি রিটেনের জন্য অত গুরুত্ব দেই নেই, আমার তো হয়ে যাবে। না, আমি রিটেন আসলে দেখি নেই বলতে গেলে, অতটা গুরুত্ব সহকারে প্রিপারেশন নেই। কনফিডেন্স দেখা ছিল যায় যে আপনার। ফেল। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে নন ক্যাডার। এত মানে খারাপ লাগার বিষয়। তার 3 দিন পরে আর রিটেন পরীক্ষা, কিভাবে প্রিপারেশন, মাথায় মানে মনে হয় যে একটা বাস পড়ে গেল। তো ওই রাত তো গেল নষ্ট হয়ে, নির্ঘুম রাত। তারপরের দিন 30শে আগস্ট, 31শে আগস্ট, 2 দিন হাতে সময়। 2 দিন কোনো মতে করে, তখন আমি চাকরি করতেছি কিন্তু পাশাপাশি, ছুটি নিলাম অফিস হ্যাঁ। থেকে। ছুটি নিয়ে তারপরে 1 তারিখে পরীক্ষা দিতে গেলাম। কোনো মতে, মানে আমি ধরে নিচ্ছি যে 35তম এটা আমার হবে না। ঠিক আছে। তো হবে না, এই নিজের মতো করে যা পারি আর কি, কোনো মতে ইংলিশ, প্রথম পরীক্ষাটা ইংলিশ না বাংলা হয়েছিল মনে হয়, বাংলা দিলাম। তারপরে ইংলিশ দেখা যায় লিখতে গিয়ে দেখতেছি ঠিকই হচ্ছে, পারতেছি। হ্যাঁ। লেখা, কলম চলতেছে, কলম থামতেছে না। তো পরে পর্যায়ক্রমে পরীক্ষা দিলাম, 5 দিন পরীক্ষা দিলাম 200 নম্বরে করে। এই 200 নম্বর প্রথম পরীক্ষা দিচ্ছি, লেখাতে কি কষ্ট। তো 200 নম্বরের পরীক্ষা দিয়ে তারপরে দেখা যায় আমার বোধ কাটারের পরীক্ষা দিলাম, দিয়ে রেজাল্ট হলো। রেজাল্টে আমি তো ধরে নিচ্ছি যে আমার এটা হবে না। আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে রেজাল্ট দিল দুপুরবেলা, আর রিটার্ন রেজাল্ট দিছে। তো সে আমার রোল নাম্বারটা চাচ্ছে, আমি তো তাকে লজ্জায় রোল নাম্বার দিচ্ছি না। আর না, দাও। তো দিলাম। আমি তো নেটওয়ার্কের একটু বাইরে ছিলাম। তো সে দেখলো যে কি ক্যাডার আসছে। কোন ক্যাডার? বোথ ক্যাডার। আমি বললাম ওরে বাবা, বোথ ক্যাডার! আমি তো বোথের জন্য প্রিপারেশন, আমার নিজের সাবজেক্টের প্রিপারেশনটা অত ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ বোথ ক্যাডার আসলো। তারপরে ভাইবা দিলাম। ভাইবা ওই 34তম বিসিএস এ যে স্যারের বোর্ডে ভাইবা দিয়েছিলাম, 35তম বিসিএস ওই একই স্যারের বোর্ডে ভাইবা দিলাম। দুর্ভাগ্যবশত ওই স্যার আমাকে চিনতে পারে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইবা নিজের সন্তুষ্টজনক ভাইবা দিতে পারি নাই আর কি, কেন দিতে পারি না জানি না। তারপরে রেজাল্টের অপেক্ষা ছিলাম। তা আমি ধরে নিয়েছিলাম যে এবারও নন ক্যাডার। এই স্যারের বোর্ডটা একটু কঠিন মনে হচ্ছিল। তো নন ক্যাডার নাই। পরে এই রেজাল্টটা হয় 17 আগস্ট 2016। তো যাই হোক, দেখলাম যে যে নিজের রেজাল্ট যেদিন দেয় নিজের নামটা
নিজের রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছি যে আছে। দেখে নিজের মাঝে যে এই অনুভূতিটা আসলে স্যার বলে বোঝানো যাবে না। আপনারা দুজন হয়েছেন ওই মুহূর্তটা আপনারাই বলতে পারবেন যে কেমন হয়েছিল। এইটুকু আসলে তারপরে গ্যাজেট হয়, জয়েন করি প্রথমে ফুলবাড়ি সরকারি কলেজে, তারপরে এই দিনাজপুর কলেজে চলে আসি ট্রান্সফার হয়ে। আর এই যে প্রিপারেশন গুলো নিতে স্যার আমার কিছু স্ট্র্যাটেজি অবশ্য আমি ফলো করেছিলাম, যেগুলো ছাত্রদের মধ্যে আসলে আমি এখন একটু বলতে চাই। তো যেগুলো আছে যে প্রথমে এই যে আমি সারাক্ষণ বলতে গেলে কি যে ফেসবুকে একটা গ্রুপ আছে বিসিএস আওয়ার গোল নামে, আমার মনে হয় এটা আপনারা দেখে থাকবেন। যে ওই গ্রুপে আমি প্রায় 6 থেকে 7 বছর অ্যাডমিন ছিলাম, এবং আরো অ্যাডমিন সদস্য আছে। তো এখন আমি ওটাতে দায়িত্ব নেই, সময় দিতে পারি না। ওইখান থেকে আমি বিভিন্ন অনেক তথ্য পেয়েছি, এবং ওখানে গিয়ে কি ওই বিশেষ করে যে বড় বড় যারা এখন ক্যাডার বলে আছে, যেমন সুশান্ত পাল, আমি আপনারা চিনেন, এসপি মাসুর, মাসপি, তারপরে আরো কিছু ব্যক্তি আছে, তাদের সাথে আমার কিন্তু বেশ কথা হতো, এবং সিনিয়র কিছু ভাইদের সাথে পরিচয় হয়েছে। তাদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের পরামর্শ পেতাম। মানে আমি ছাত্রদের বলতে চাই কি, তোমরা এই বিসিএস ক্যাডার হলে অবশ্যই তোমাদের কোনো ক্যাডারের সংস্পর্শে অবশ্যই তাদের টাচে থাকা উচিত, বা তাদের কাছে সবিনয়ে তাদের সম্পর্কে জানা উচিত, তাদেরকে জীবন স্টাইল, লাইফ স্টাইল, পড়াশোনার স্টাইল অবশ্যই তোমাদের জানা উচিত। তো আমি তাদেরকে বলতে চাচ্ছি যে কয়েকটি বিষয় অবশ্যই তোমাদেরকে প্রথমে গুরুত্ব দিতে হবে, যেটা হচ্ছে যে অবশ্যই তোমাকে তোমার সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখতে হবে। তারপরে তোমার লক্ষ্য, তুমি যে লক্ষ্য সামনের দিকে আগাবা, এটাকে অবশ্যই তোমাকে স্থির রাখতে হবে। ওই যে বললাম যে তোমার গোলটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? তুমি যে একটা সরকারি চাকরি বা বিসিএস ক্যাডার, আমার লক্ষ্য ছিল যে বিসিএস, শুরুতে বলছিলাম যে এই বিসিএস ক্যাডার হতে হবে, আমার একটা গোল ছিল। আমি ব্যর্থ অনেকবার হয়েছি, হ্যাঁ, অনেক আর পাশাপাশি অনেক চাকরি দিয়েছি, ওগুলোতে আমি টিকে নেই, ব্যর্থ হয়েছি। তারপরে কি, তোমাকে পরিকল্পনা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তুমি যে পরিকল্পনা অনুযায়ী তোমার কাজ করতে হবে, তুমি যে কাজটা করছো বা যে পড়াশোনাটা করছো সেটার প্রতি তোমাকে আস্থা রাখতে হবে, হ্যাঁ, তোমার কনফিডেন্সটা থাকতে হবে। আর তারপর তোমাকে অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? তুমি যদি ধৈর্য ধরে না রাখতে পারো, তুমি যদি ছেড়ে দাও, তাহলে তোমার আর তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি কয়েকবার মানে পরীক্ষা দেই, 31, 33, 34, 35 এসে আমি সাকসেস হই। তো এই ধৈর্য ধরে রাখা, এই ধৈর্যটা তোমাকে অবশ্যই থাকতে হবে। আর তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এটা মনে রাখবা, সহজেই আসলে কোনো কিছু হয় না। হ্যাঁ, তুমি যদি সহজেই কোনো কিছু পেতে চাও, তাহলে এটা সহজেই চলে যাবে, তো সহজেই কোনো কিছু হবে না। হ্যাঁ, সহজেই কোনো কিছু তুমি তুমি যদি ভালো কিছু পেতে চাও, অবশ্যই তোমাকে সহজেই কিছু পাওয়া না, কঠোর পরিশ্রমটা অবশ্যই করতে হবে, পরিশ্রম করতে হবে। তো দেখা যাচ্ছে কি, তোমাকে তুমি যদি 6টা মাসের একটা কঠোর পরিশ্রম করো, দেখবে যে এই 6 মাসের প্রিপারেশন দিয়ে তুমি যে কোনো চাকরির পরীক্ষা প্লাস বিসিএস এর পরীক্ষাগুলো তুমি ফেস করতে পারবা, ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি, তো যারা প্রথমবার বিসিএস পরীক্ষাটা দিবে, তো দেখা যাচ্ছে যে তাদের কিছু কৌশল বা কিছু বিষয় ওভারঅল তাদের জানা দরকার, বা তাদেরকে নিয়মিত তাদেরকে কি করতে হবে। গতদিন স্যাররা আলোচনা করেছিল, মাদের স্যার বা অন্যান্য স্যার, রাকিব স্যার বলেছিল যে তারা তাদেরকে পত্রিকা পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে নিয়মিত এই পত্রিকাটা পড়তে হবে। এখন হয়তো ম্যাথস নিয়ে নিজের বাসায় যারা অনেকে আছে, পত্রিকা কেনার সামর্থ্য অনেকের নাই বা থাকবে না, বা রিমোট এলাকাতে পত্রিকা পৌঁছায় না। মেসে তোমরা যখন চলে আসবা, তখন দেখবে তোমাদের মেসের পত্রিকা দেয়। তো দেখা যাচ্ছে এই পত্রিকাটা পড়াশোনা, কলাম গুলো বা টপ খবরগুলো পড়বা। আর এখন আজকালকার হাতে মোবাইল আছে, তো দেখা যাচ্ছে খবরগুলো প্রতিনিয়ত ফেসবুকেই এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। পত্রিকার যে খবরগুলো সেগুলো দেখা যায় যে ফেসবুকেও কিন্তু আগে চলে আসে, সবার আগে ফেসবুকে পাওয়া যায়। তবে ফেসবুকের খবরগুলো অনেকগুলো ফেক নিউজ হয়, আবার কিছুগুলো সত্য হয়। যাই হোক, তোমাকে পত্রিকাগুলো অবশ্যই পড়তে হবে। তারপরে পত্রিকাগুলো কি কি, বাংলা পত্রিকার পাশাপাশি ইংরেজি পত্রিকাটাও অবশ্যই দেখতে হবে। সাপ্তাহিক ভাবে একটা ইংরেজি পত্রিকা পড়বা। তারপরে আমি বলছি সে সংবাদ দেখবা প্রতিদিন, টেলিভিশনের নিউজ, বাংলা নিউজ একটা দেখবা। আর দেখা যাচ্ছে ইংরেজি নিউজ হচ্ছে, ইংরেজি বাংলাদেশের খবরগুলোর জন্য বিটিভির নিউজটা তুমি দেখো, রাত 10টায় ইংরেজি নিউজটা হয়। বাংলাদেশের সরকারের যে কার্যক্রম সবগুলো তুমি দেখার জন্য বিটিভির নিউজটা তুমি দেখতে পারো। তারপরে আল জাজিরা চ্যানেলটা তুমি ফলো করতে পারো, কখনো কখনো আল জাজিরা চ্যানেল অথবা বিবিসি নিউজ। এই খবরগুলো দিনে একবার হলে দেখো। ফেসবুকে তোমরা দেখা যায় যে প্রচুর সময় কাটাও, দেখা যাচ্ছে কি এই খবরগুলোর জন্য রুটিন করে যদি একটা দেখো, তো তুমি জানতে পারছো, তোমার সুবিধাও হচ্ছে। তারপরে এই যে টিভি নিউজ। তারপর একটা কথা, তুমি যদি কোথাও তুমি ভ্রমণ করতে গেলে,
কোনো একটা দর্শনীয় স্থান পরিদর্শন করলে সেই স্থানটা সম্বন্ধে তুমি বিস্তারিত জানো। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, যে এই বিসিএস এর প্রিপারেশনটা তুমি কিন্তু প্রকৃতি থেকেও নিতে পারো। যেমন তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ঠিক আছে, একটা বিলবোর্ডে দেখতে পেলাম মেসার্স, ইংলিশ বানানটা এটা মমেন স্যার ভালো বলতে পারবে, যে মেসার্স বানানটা কিন্তু একটু জটিল প্রকৃতির বানান। তারপরে তোমাকে রেস্টুরেন্ট বানানটা ইংলিশ দেখা যায়, রেস্টুরেন্ট বানানটা একটা ইংলিশে থাকে, রেস্টুরেন্ট, তুমি হ্যাঁ। সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এই যে এ ধরনের অনেক ধরনের, যেমন সরকারি কলেজ, ঠিক আছে, কেউ সরকারি লেখে দীর্ঘইকার দিয়ে, কেউ লেখে হ্রস্বইকার দিয়ে। এখন বাংলা নিয়মে তো হ্রস্বইকার দিয়ে লেখা হয়। তাহলে এই যে নিয়মগুলো তোমরা যে প্রকৃতি থেকে কিন্তু কি আমরা শিখতে পারি, তাই না? তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো তুমি প্রকৃতি থেকে নিতে পারো। তা আমি আবার কিছু বই কথা বলি, যেমন প্রথমেই তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তোমাকে যে সেই 10 থেকে 40তম বিসিএস এখন পর্যন্ত যেটা অনুষ্ঠিত হয়েছে, তো এই বিসিএস এর প্রশ্নগুলো তুমি কালেক্ট করো। কোথাও একটা ডাইজেস্ট বই কিনলে সেখানেই তুমি পেয়ে যাবে। প্রশ্নগুলো যখন দেখবে, তুমি যদি অ্যানালাইসিস করো প্রত্যেকটা প্রশ্ন, তোমার একটা বিস্তর ধারণা হয়ে যাবে বিসিএস সম্পর্কে, বিসিএস এর প্রিপারেশন সম্পর্কে, ঠিক আছে? তারপরে তুমি একটা পকেট সংবিধান সবসময় তোমার সাথে রাখতে পারো। এটা দেখা যায় যে 20-30 টাকা দাম নিতে পারে। এই সংবিধান থেকে প্রচুর প্রশ্ন হয়, রিটেন প্লাস এমসিকিউ তো 2-1টা প্রশ্ন হয়েই থাকে, 2-3টা প্রশ্ন হয়, প্লাস রিটেনে কিন্তু একটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এ ভালোই প্রশ্ন হয়, সংবিধান থেকে 2টা প্রশ্ন হয়। হ্যাঁ, যদি রিটেনের প্রশ্নগুলো দেখো বা আগের বছরের, সেখান থেকে তুমি কিন্তু একটা কি ধারণা পেতে পারো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি 2টা ম্যাপ তোমার পড়ার টেবিলের সামনে অবশ্যই তুমি রাখবা। বাংলাদেশের ম্যাপ এবং আন্তর্জাতিক ম্যাপটা তোমাকে সঙ্গে রাখতে হবে। এই ম্যাপটা থেকে তুমি কি সুবিধা পাবা, তুমি বিশেষ যে কোনো চাকরির পরীক্ষা তুমি ভাইবা দিতে গেলে, ঠিক আছে, তোমাকে ম্যাপে তোমাকে একটা প্রশ্ন ধরলো যে উগান্ডা কোথায়, খুঁজে বের করো, ঠিক আছে, ম্যাপে তোমাকে দিল উগান্ডা। তো তুমি তুমি যদি আইডিয়া করো আফ্রিকা মহাদেশটাকে, তুমি যদি আঙ্গুলটা রাখো, পরীক্ষক বুঝবে না তোমার কিছু ধারণা আছে। তো তুমি যদি আঙ্গুল রাখো এই যে এশিয়া মহাদেশে, কিন্তু কি তোমার কোনো তোমার তোমার সেই ক্ষেত্রে কি তোমার স্যার কি মনে করবে যে তোমার এই সম্বন্ধে কোনো ধারণাই নেই। তো তুমি যদি এই যে নলেজ প্রতিদিন যদি তুমি ম্যাপটা একবার করে দেখো, চোখের সামনে থাকলে এমনি মনে হবে। হ্যাঁ, এটা অবশ্যই টেবিলটা উত্তরমুখী করে রাখলে তোমার সুবিধা হবে। হ্যাঁ, উত্তর উত্তর দেওয়ালে যদি তুমি তুলো, তাহলে ম্যাপটা বুঝতে সুবিধা হবে। এই বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ, যেমন তোমাকে যদি হুট করে বলে ফেলে যে নরসিংদী কোথায়, তাই না, তুমি যদি ম্যাপটা না রাখো, মাথার মধ্যে ম্যাপটা যদি না রাখতে পারো, নরসিংদী তুমি খুঁজে বের করতে পারবে না, তাই না? ধরো যদি বলে যে ঝিনাইদহ কোথায়, তাই না, ঝিনাইদহ তুমি খুঁজে বের করো, পট করে তুমি আঙ্গুল দিয়ে শেখাতে পারবে যে ঝিনাইদহ, তুমি খুলনা বিভাগে চলে গেলে ঝিনাইদহ পেয়ে যাওয়া, তাই না? এইভাবে ম্যাপটা তোমার সঙ্গে রাখতে হবে। তারপরে আর কিছু বেসিক টেক্সট বুক আমি সাপোর্ট করি, সবসময় টেক্সট বুক গুলো তুমি সাথে রাখবা। যেমন নবম দশম শ্রেণীর কিছু বই আছে, যেমন এই যে সবুজ সেদিন বলেছিল যে বাংলা ব্যাকরণ বইটা 9-10-এর, হ্যাঁ, এটা আমি পড়তাম অবশ্যই। এটা বিশেষ বা চাকরি প্রার্থীদের একটা বাইবেল হিসেবে বলে। ঠিকই তাই। হ্যাঁ হ্যাঁ, এই বইটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তারপরে কিছু গণিত বই, 9-10-এর গণিত বই, ক্লাস 8-এর গণিত বইটা, 9-10-এর গণিত বইয়ের জন্য বীজগণিত টার্মগুলো, বীজগণিত এখন কিন্তু অঙ্ক হয়, বীজগণিতের প্রশ্ন আসে। আর পাটিগণিতের টার্মের জন্য তোমাকে 8-এর বইটা তুমি সলিউশন করো। এই 2টা বই তুমি যদি সলিউশন করো, তোমার অনেক ধারণা হবে। যারা টিউশনই করো মূলত, তাদের তো ব্যাপক ধারণা হবে। তারপরে সায়েন্সের জন্য যেমন ক্লাস 8-এ একটা বিজ্ঞান বই পড়ানো হয়, হ্যাঁ, সেই বিজ্ঞান বইটা। আর হ্যাঁ, যারা আর্টস কমার্সে আছো তাদের 9-10-এও কিন্তু একটা বিজ্ঞান বই আছে না? আর যারা সায়েন্সে পড়ো, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি বই আছে, সেখান থেকে সায়েন্সের ছাত্ররা ধারণা পেয়েই থাকে। তো এই এই জিনিস। আর আমি উচ্চ মাধ্যমিকের একটা বই আমি রেফার করি, যে পৌরনীতি একটা বই আছে, এই পৌরনীতি দ্বিতীয় পত্র একটা বই আছে টেক্সট। হ্যাঁ, পৌরনীতি দ্বিতীয় পত্র বইটাতে প্রচুর ইয়া আছে। একটা সেই বইটা তোমরা পড়তে পারো। এটা কিন্তু বর্তমান সৃজনশীল বইটার কথা বলছি না, সৃজনশীল বইটা হওয়ার আগে বইটা কিন্তু অনেক ভালো। যেটা বাজারে পুরাতন বইয়ের দোকানে গেলে এটা অল্প দামে তোমরা বইটা নিতে পারো। আচ্ছা, তারপরে একটা ডিকশনারি সাথে রাখতে হবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। আর একটা পরামর্শ, যে ডিকশনারিটা তুমি টেবিলে থাকবে, প্লাস নিচের এই মোবাইলে ইনস্টল করে অবশ্যই রাখবা। কারণ তোমার চলার পথে কিন্তু কি, ওই যে বললাম যে রেস্টুরেন্ট, ঠিক আছে, বা একটা নতুন শব্দ দেখলাম, সেই শব্দটা তুমি যদি ইংরেজি হয়, তুমি সেটার মানেটা কি তুমি তাৎক্ষণিক তুমি জেনে ফেলতে পারতেছো, তো ওই মুহূর্তে তুমি জানতে পারছো। কারণ এত বড় ডিকশনারি সাথে তো ক্যারি করা সম্ভব না। তাহলে মোবাইলে যদি তোমার ডিকশনারিটা ইনস্টল করা থাকে,
সেটা তুমি ব্যবহার করতে পারো। তারপরে তুমি প্রযুক্তিকে এখানে ব্যবহার করতে পারো। সবচেয়ে বড় প্রযুক্তি হচ্ছে গুগল। গুগলটাকে তুমি ব্যবহার করতে পারো যে কোনো প্রয়োজনে। হ্যাঁ, গুগল আর ইউটিউব এখন কিন্তু অনেক বড় সহায়তা করে থাকে এই ইন্টারনেটের যুগে। এই জিনিস দুটো তুমি কিন্তু কি তোমার প্রয়োজনে ব্যবহার করতে পারো। তারপরে বাংলার কিছু টেক্সট বই আছে, বাংলার জন্য সেদিন সবুজ অনেক কিছু বলে গেছে, আমি আর না বলি। ইংরেজির জন্য মোমেন স্যার আছেন। আর সাধারণ জ্ঞানের জন্য আমি যে বইটা পড়েছিলাম বেসিক হিসাবে, মূলত তো অনেক বই আছে বাজারে, আমি একটা বই পড়েছিলাম, আজকের বিশ্ব বইটা পড়েছিলাম। এখান থেকে আমি অনেক ধারণা পেয়েছি। তো তোমরা যে কোনো একটা আজকের বিশ্ব বা নতুন আহ বিশ্ব এই বইগুলো পড়তে পারো। এখন এই যে বইগুলোর নাম বললাম, এগুলো পড়বে কিভাবে? ঠিক আছে, পড়ার একটা কৌশল আমি বলি। প্রত্যেকের টেক্সট বই তুমি হাতে নিবা, ঠিক আছে? টেক্সট বই হাতে নিয়ে তুমি এই বইগুলো থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করো। হ্যাঁ, যেমন দেখে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করো। বই দেখে দেখে, যেমন বাংলাদেশ স্বাধীন হয় কত সালে, ঠিক আছে? এটা সহজ একটা প্রশ্ন। তুমি তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করো, ওই সাদা কাগজে এই প্রশ্নটা লিখো, বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? প্রশ্ন 1971 সালে। উত্তরটাও তুমি লেখো। এভাবেই প্রশ্ন খুঁজে 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 তুমি যদি প্রশ্ন বের করো, একটা বইয়ের প্রশ্ন যদি তুমি তোমার মতো করে তুমি যদি প্রশ্ন তৈরি করো, প্রশ্ন যদি খুঁজে বের করতে পারো, তাহলে দেখবে কি তোমার ওই বইটার সম্বন্ধে এত নলেজ তুমি মানে অর্জন করবা, দেখবা যে পরবর্তীতে এই বইটা তোমার প্রিলি প্লাস রিটেনের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, প্রিলি প্লাস রিটেন হয়ে যাবে। এভাবে তুমি ওই যে বাকি বইগুলোর প্রিপারেশন নিতে পারো, সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা প্রিপারেশন তুমি এভাবে, আমি ভেবে নিয়েছিলাম এক কথায়। এখন অনেকে বলে যে কোচিং করবো কিনা, বা কোচিং এর প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, এখানে একটা তো প্রশ্ন এর সাথে বলি, এখানে একটা প্রশ্ন জুড়ে দিই। আমাদের একজন প্রশ্ন করেছে, বিশেষ সোয়েবা সিফাত, আমাদের ফোর্থ ইয়ার একাডেমে। তারা সোয়েবা সিফাত সে প্রশ্ন করেছে যে স্যার আসলে বিসিএস কোচিং না গ্রুপিং কোনটা ভালো? তো ওই বিষয়ে একটু যদি কথা হ্যাঁ, বলতেন। আমি আসলাম তো এই কথাটাই উত্তর দিচ্ছি হ্যাঁ, এখন। কোচিং হ্যাঁ, না গ্রুপিং? ঠিক আছে, তো এখন একটা ট্রেডিশন আমাদের কলেজে, এটা আমরা শীতকালে বিশেষ করে দেখতে পাই, মাঠ ভরে যায় ছাত্রছাত্রী দিয়ে। তো কোচিং আর গ্রুপিং দুইটা প্রায় একই রকম। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কোচিং এ গেলে কি একটা অর্থ ইনভেস্ট করতে হয়, আর গ্রুপিং এ করলে কি আহ, অর্থের ইনভেস্টের প্রয়োজন নাই, নিজেদের মধ্যে নিজেরাই করা যায়, যে কোনো একটা করতে পারো। তবে তোমাদের গ্রুপিং যদি তোমরা পরীক্ষা সিস্টেমটা রাখতে পারো, ঠিক আছে? তো এই যে ওই যে তুমি প্রিপারেশন গুলো তুমি নিলে, অ্যাসাইনমেন্ট তৈরি করলে, এই করলে, পড়লে, কিন্তু এটার তো একটা জাস্টিফিকেশন দরকার আছে। তুমি তোমার জ্ঞান অর্জনের লেভেলটা কতটুকু, একজনের সাথে যদি তুমি তুলনা না করো, তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তো সেটার জন্য কি হয়, সেটার জন্য তোমার প্রয়োজন ওই একটা পরীক্ষা বসা বা একটা টেস্ট দেওয়া, আরেকজনের সাথে প্রতিযোগিতা করা। তুমি যদি তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে প্রতিযোগিতা করো, তো দেখবা যে তখন তোমার তোমার নিজের অর্জনটা তুমি জানতে পারবা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি তুমি কোচিং করো, তো দেখা যাচ্ছে ছাত্র জীবনে কোচিং গুলোতে প্রচুর টাকা এরা নেয়, আমি জানি 12, 13, 14 হাজার টাকা পর্যন্ত নেয়। তো ছাত্র জীবনে একসাথে এতগুলো টাকা পাওয়া সম্ভব না। তো দেখা যায় যে তোমরা যদি বন্ধুরা মিলে একটা সার্কেল তৈরি করতে পারো, গ্রুপিং করতে পারো, সেটাও আমি সাপোর্ট করি। যদি সেটা হয় তো হয়, আর যদি যার এবিলিটি আছে তারা কোচিং করো। তবে কোচিং এ ওরা ওই গদ বাঁধা কিছু শিট দিয়ে দিবে হাতে, যে এটা দেখে দেখে পড়ো, আমি সেটা সাপোর্ট করি না। গদ বাঁধা টেক্সট বইটা আমি প্রিফার করি। তো কোচিং এর যে জিনিসটা করে, আমি যে জিনিসটা করতাম, তো তখন গ্রুপিং এর এতটা ছিল না, গ্রুপিং কালচারটা আমার পরে তৈরি হয়। তো তখন কি করতাম, আমি শুধু পরীক্ষাগুলো দিতাম, আর স্পেশাল যে ক্লাসগুলো হতো, বা যেমন বিসিএস ক্যাডারের স্যাররা যখন ক্লাস নিতে আসতো, ওই ক্লাসগুলো করতাম। তো তাদেরকে মূলত দেখার জন্য যে তারা কিভাবে কথা বলে, তাদের বাচন ভঙ্গি গুলো কেমন। হ্যাঁ, আমি জাস্ট সেগুলো দেখার কারণে সেই ক্লাসগুলো করতাম। হ্যাঁ, তাদের কথা বলার স্টাইল গুলো কেমন, তো সেই ক্লাসগুলো আমি করতাম। এবং ওই কোচিং এ পরীক্ষাগুলো দিতাম। তো পরীক্ষাগুলো দিয়ে যাওয়াতে আমার সুবিধা হতো কি, আমি নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারতাম। প্লাস প্রথম দিকে এত নেগেটিভ, আমি নেগেটিভ মার্কিং পেতাম, তো ধীরে 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 কি নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতাম। তো সেই জিনিসগুলো এই কোচিং থেকে তো এখন দেখা যাচ্ছে কি, এই গ্রুপিং করে দেখা যায় ছাত্ররা নিজেরা একটা ছাত্র কোশ্চিন করে, আর সবাই মিলে পরীক্ষা দেয়। এটা এখন ট্রেডিশন হয়ে গেছে, এটাও এটার কাজটা করে দেয়। তো সুতরাং ওই আপনার ওই ছাত্রীকে আমি বলবো, স্টুডেন্টকে বলবো যে তোমার যদি অ্যাবিলিটি না থাকে, তুমি গ্রুপিং করেও তুমি নিজের এই কাজ চালাতে পারো। তবে সেই কাজটা তোমাকে অবশ্যই নিয়মিত করতে হবে, অনিয়মিত ইয়েস, করলে হবে না। কাজটা অবশ্যই নিয়মিত করতে হবে এবং কন্টিনিউ থাকতে হবে। কারণ পড়াশোনার শেষ নাই। ঠিক আছে, পড়াশোনার শেষ নাই। এই শেষ যেহেতু নাই, সেহেতু তোমাকে
তুমি যে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তোমাকে এটা কন্টিনিউ করতে হবে। তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আমি যে বিষয়গুলো আসলে আর কিছু কৌশল আমি এক্ষেত্রে অবলম্বন করতাম, যারা এই যে বললাম আমরা যে গ্রুপ ডিসকাশন, হ্যাঁ, গ্রুপ ডিসকাশনটা তোমাদের জরুরি, ঠিক আছে। তারপরে রুটিন করে পড়া, এই যে নিয়মিত পড়া বা রুটিন করে পড়া, আজকে এই এটা পড়বো, কালকে ওই কেউ কেউ যে কোনো কোনো ছাত্র বা ছাত্রী পছন্দ করে আজকে আমি একটা সাবজেক্টই যতক্ষণ পড়বো একটা সাবজেক্টই পড়বো। আবার কেউ কেউ বলে যে আমি 1 ঘন্টা বাংলা পড়বো, 1 ঘন্টা ইংরেজি পড়বো। আমার আমার কথা হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবেই করো, ঠিক আছে। তাতে আমার কোনো, আজকে যদি বাংলা পড়ো পড়ো, কালকে ইংরেজি পড়ো, কালকে পরের দিন বিজ্ঞান পড়ো, তারপরে কম্পিউটার পড়ো, নো প্রবলেম। তারপরে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। আর এখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের হাতে প্রচুর সময় আছে। তো আমি তাদেরকে বলবো, তুমি যে পড়াশোনাটা করবা বা প্রিপারেশনটা নিবা, অবশ্যই তুমি 2 থেকে 3 ঘন্টা পড়ো, বেশি দরকার নাই। 2 থেকে 3 ঘন্টা পড়ো এবং সেটা এই এফর্টটা তুমি 100% তুমি দিবা। ওই সময়টা যদি শুধু তোমার ওই কাজেই রাখবা, ঠিক আছে। তো তাহলে পাশে মোবাইলটা রাখলা, একটা কল আসলো, তোমার কিন্তু ওই মনোসংযোগটা নষ্ট হয়ে যাবে। ফোনটা প্রয়োজনে সাইলেন্ট করে পাশে, 1 ঘন্টা 2 ঘন্টা ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। ওটা সাইলেন্ট করে পাশে রেখে দাও। সেটা তারপরে তুমি ফুট করে ওই মোবাইলে ঢুকে যাচ্ছ, ফেসবুকে ঢুকে যাচ্ছ, ইউটিউবে ঢুকে যাচ্ছ, কে একটা নোটিফিকেশন দেখার জন্য, কে একটা কমেন্টস করলো, ওটা দেখার জন্য আমরা ঢুকে যাই। তো ওই ওই জিনিসটা কন্ট্রোল করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, তোমাকে ওই লোভ কন্ট্রোল করতে হবে। কিসের লোভ? ওই নেগেটিভ মার্কিং থেকে। এটা তোমার জীবন, মানে একটা পরীক্ষা, তুমি এত প্রিপারেশন নিল, তোমার এটা কিন্তু ধ্বংস করে দেবে। তুমি যদি, আমি বলি, তুমি যদি 100% শিওর না হও, তাহলে তুমি ওই প্রশ্নতে তুমি অবশ্যই আমার মতে তুমি টাচ করবে না, ঠিক আছে। তারপরে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে চোখ কান খোলা রেখে নিজের আশপাশ থেকে কিন্তু কিছু জ্ঞান অর্জন করা যায়, এই কাজটা তোমরা করে যাবা, ঠিক আছে। আর ভুল করে বাজারের বিভ্রান্তকর কিছু বই আছে, এই বইগুলো পড়বে না বা কেনার দরকার নাই। টেক্সট বইগুলো অবশ্যই পড়বা, বেসিক টেস্ট, হ্যাঁ। তারপরে ইংরেজি গণিত এবং বাংলার উপর বেশি করে গুরুত্ব দিতে হবে। ইংরেজি গণিত বাংলা, ইংরেজি গণিত বাংলা বিশেষ ক্ষেত্রে আমি বলছি, ইংরেজিতে থাকে 200, আচ্ছা হ্যাঁ, বাংলায় থাকছে আচ্ছা 200, হ্যাঁ। তারপরে ইংরেজি এরশাদ তো আপনার মানে একটা এরশাদ ধন্যবাদ আপনার অনেক কথাই আমি করেছি আপনার এর পরবর্তীতে আমরা আপনার কাছে আরেকটু আসবো আর কি তার আমার আর আরেকটু 2টা মিনিট আমার একটু শেষ, হ্যাঁ। ইয়েস না, দুই ইয়েস মিনিট ইয়েস আছে, আমি প্লিজ শেষ করতেছি, হ্যাঁ। ইয়েস আচ্ছা, ইয়েস তারপরে এই ইংরেজি বাংলা, আর তারপরে বলি যে সাধারণ জ্ঞানের জন্য সাধারণ বিজ্ঞান যেটা, এখন বিজ্ঞানটা আগে অনেক প্রশ্ন হতো, বিজ্ঞানটা এখন কিন্তু এটা ভাগ হয়ে গেছে, হ্যাঁ। ভূগোল হয়ে গেছে, বিজ্ঞানের কিছু প্রশ্ন হয়। তো ভূগোল একদিকে চলে গেছে, বিজ্ঞান একদিকে চলে গেছে, কম্পিউটার আরেকদিকে, আইসিটি আরেকদিকে, এটা কিন্তু অনেক ভাগ হয়ে গেছে। তো এটার জন্য কিছু কথা পরে বলবো। তো তারপরে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের একটা সমুদ্র আছে, প্রতিদিন সাধারণ জ্ঞান প্রশ্ন তৈরি হয়, প্রতিদিন এটার একটা সমুদ্র আছে। তো এটা ওই যে আজকে বিষয় বইটাতে পড়লে বেসিক প্রশ্নগুলো সেখান থেকে পাওয়া, যেগুলো নতুন নয়, পুরাতন প্রশ্ন। আর প্রতিদিন যেগুলো হচ্ছে সেগুলো তো ওই যে পত্রিকা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পড়লা, কারেন্ট ইস্যুগুলো, এই জিনিসগুলো তোমরা যদি পড়ো, আশা করি আহ সফল হবে। এই আর কি, এই পন্থাগুলো আমি মূলত অবলম্বন করতাম এবং আশা করি এর মধ্যেই হবে। ঠিক আছে, আমি তো স্যার। গ্রেট গ্রেট এরশাদ আলী, খুবই ভালো লাগলো আপনার কথাগুলো, অনেকক্ষণ ধরে শুনছি কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ছাত্রছাত্রীর জন্য আপনি যে পয়েন্টগুলো বলেছেন এগুলো যদি তারা করতে পারে। তোমাদের যে অনেকের প্রশ্ন বিভিন্ন ধরনের, এই যে আকিমুজ্জামান প্রশ্ন করেছে যে স্যার 15-16 ঘন্টা পড়াশোনার পরামর্শ দেয়, কিন্তু আমরা এত পড়াশোনা মন দিব কিভাবে করে, কিন্তু এরশাদ আলী বলে ফেললো যে এত তো পড়া দরকার নেই, 15-16 ঘন্টা 3-4 ঘন্টা পড়ো, কিন্তু পড়ার মতো পড়তে হবে, এটি হলো কথা। তা আমি এখন আসছি আমাদের আব্দুর রহমানের কাছে, যা আপনার যেটুকু বাকি ছিল আপনি শেষ করতে please। আমাদের ছাত্র অনেক প্রশ্ন করেছেন আপনাদেরকে, অনেক, তো সেগুলোর বিষয়ে আমরা যাব। আব্দুল আচ্ছা, মোমেন প্লিজ। থ্যাংক ইউ এগেন হামিদুর রহমান স্যার, যে এরশাদ আলী স্যার এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। যেহেতু বেসিক্যালি আমি আজকে ফোকাসটা দিচ্ছি ইংলিশের উপর, তাই ইংলিশের যে বিষয়গুলো আমি আরো বলবো। পাশাপাশি আমার আজকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর্থাৎ অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তাদের কাছে যেটুকু সময় একাডেমিক লেখাপড়ার পাশাপাশি যে বইগুলো সাথে রাখতে পারে সেগুলো আমি বলবো, নাম বলবো, এবং ইংরেজি কিছু টেক্সট বা গ্রামার বা কিছু বইয়ের রেফারেন্স দিব। পাশাপাশি আমি এটা বলবো যে আমি শুরুতেই বলেছিলাম যে বিসিএস যে জার্নিটা, বিসিএস শুধু না, নন ক্যাডার এবং ভালো ভালো জবগুলোর ক্ষেত্রে এর একটা লম্বা জার্নি। যেমন মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া,
এটা একটা বড় বিষয়। একজন মেন্টালি যদি প্রিপেয়ার্ড না হয় তাহলে তো হবে না, মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। এবং যেটার জন্য আমার একটা টার্গেট রাখছি, আমি সেই টার্গেট বেসড আমাকে ওই ফ্যাকাল্টির ওই গ্রুপের ওই বিষয়ের আমাকে সিলেবাস, অর্থাৎ আমার বিগত সালের যে প্রশ্নগুলো আছে, যেমন দশম বিসিএস থেকে আজকে থেকে 39 বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, এগুলো অ্যানালাইসিস করা একটা পরীক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন অ্যানালাইসিস করা, কোশ্চেন অ্যানালাইসিস, এটা করলে তার ভিতরে একটা ধারণা জন্ম নিবে। যেমন এরশাদ স্যার বলেছিলেন সাধারণ জ্ঞানের বিষয়টা, সাধারণ জ্ঞান আমি মনে করি সাধারণ জ্ঞান কিন্তু অসাধারণ একটা বিষয়। এটি হচ্ছে সমুদ্র একটা, সেই সমুদ্রে যদি আমি সাঁতার দিতে নামি মাঝখানে, তাহলে আসলে কুল কিনারা পাওয়া খুব কঠিন। তবে যারা ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নিচ্ছে তারা হয়তো গুছিয়ে একেবারে ধারাবাহিকভাবে পড়তে পারে। তবে যারা অনার্স মাস্টার্স ইতিমধ্যে করে ফেলেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রশ্ন অ্যানালাইসিস করে কিছু গুরুত্বপূর্ণ পুট ডাউন করা বা নোট ডাউন করা, যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন প্রত্যেকবার হয়, সেগুলোতে গুরুত্ব আগে দিতে হবে। তারপরে এর পাশাপাশি মানে লেস ইম্পর্টেন্ট সেগুলোতে তারপরে গুরুত্ব দিতে হবে। তাহলে হবে কি, আমার একটা মেরুদণ্ড সোজা হবে যে হ্যাঁ আমি এই প্রিপারেশন গুলো নিয়ে আমার একটা ইয়া হবে। এটা ছিল বিষয়। এরপরে আসি আমি ইংরেজির বিষয়ে যেটা বলছিলাম, যে একদিকে ওয়ার্ড মিনিং এখন থেকে পড়া, আর আরেকদিকে গ্রামার অংশটা আমি বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট সেটা বলেছিলাম। এবার আসি লিটারেচারের বিষয়গুলো নিয়ে। লিটারেচারের বিষয়গুলো হচ্ছে বাংলা বলি বা ইংরেজি বলি, এই যে সাহিত্যাংশটা হচ্ছে এটি আমরা 2 বা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন এক হচ্ছে যুগভাগ, এই যুগভাগগুলোর বিভিন্ন সন, বিভিন্ন যুগের যে বৈশিষ্ট্য, সেই যুগের কিসের জন্য বিখ্যাত সেইগুলো ইংরেজিতেও আছে, ইংলিশ লিটারেচারেও আছে। সো সেই দিক দিয়ে একটা যুগভাগের দিকে গুরুত্ব দেয়া। আরেকটা হচ্ছে এই যুগের সাথে, যেমন কোন যুগের কোন কবি, কোন সাহিত্যিক, কোন নাট্যকার, কোন উপন্যাসিক বিখ্যাত, সেই নাট্যকার, উপন্যাসিক বা কবির বিখ্যাত কবিতা, বিখ্যাত নাটক, বিখ্যাত উপন্যাসের নাম জানা, পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার গুলো জানা, সেটি বাংলা সাহিত্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, এগুলো জানা। এবং অনেক ক্ষেত্রে হয় কি যে গুরুত্বপূর্ণ কোনো টেক্সটের, কোনো কবিতার বা কোনো নাটকের, উপন্যাসের এই উদ্ধৃতি আসে, যেটাকে আমরা কোটেশন বলি, এই কোটেশন গুলো একটু দেখা। তো এই ছিল লিটারেচারের অংশ। তবে আমি লিটারেচারের ক্ষেত্রে আমি একটা বই দেখাই, যেটাকে আমরা ইংলিশ লিটারেচারে যারা, আমরা তো জানি আসলে কোন বিষয়গুলো প্রশ্ন হয়। এই যে ছোট্ট একটা বই, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা দেখে নিতে পারে। অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা ডক্টর মোহাম্মদ মফিজার রহমান লিখেছেন। এই বইটা যদি কেউ পড়ে, আমার মনে হয় প্রিলিতে যে এমসিকিউ কোশ্চেন গুলো হয়, যারা দেখছে, যারা প্রিলিতে এমসিকিউ কোশ্চেন গুলো হয়, এই বইটা থেকে 90% কোশ্চেন হয়, 90%। তো কাজে এই বইটা দেখতে পারে। এর পাশাপাশি আমরা গ্রামারের বিষয়ে আমি আরেকটি বই বলবো। এই বইটা যে এই যে অ্যাভয়েড কমন মিস্টেকস ইন ইংলিশ, এই যে বইটা, এটা ইংলিশ ভার্সন, এখন খুব ইজি হয়ে আসছে। এই বইটা ইংরেজির পাশাপাশি বাংলা অর্থাৎ মিক্সড ভার্সনে এসেছে। এই বইটাও স্টুডেন্টরা পড়লে খুবই উপকৃত হবে, এটি গ্রামার অংশে। এর পাশাপাশি আমি বলতে চাই, যেমন গ্রামার অংশের জন্য এই যে হাই স্কুল ইংলিশ গ্রামার, রেন এন্ড মার্টিনের, এইটা খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলো। পাশাপাশি আরো কিন্তু আমরা জানি যে চৌধুরী এন্ড হোসেন, এটা তো আমরা সেই আদিকাল থেকে দেখছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের আগেরটা, এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি নানাভাবে ইংরেজিতে সহযোগিতা করবে। এর পাশাপাশি ডিকশনারি, যে ভকেবের কথা বলছিলাম, যদি কেউ মনে করে যে আমি ভালো কম্পিটিটিভ জব গুলোতে আরো ভালো কিছু করব, তাদের জন্য আমি বলছি এই ডিকশনারির কথা, লংম্যানের, এইটা পড়লে আরো ভালো কিছু করা যাবে। যারা ফার্স্ট ইয়ার থেকে আর কি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেবে তাদের জন্য এটা। পাশাপাশি যদি মনে করে যে এরশাদ স্যার বলছিলেন যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, সেই ডিকশনারি গুলো আছে, যেমন স্টুডেন্ট ফেভারিট ডিকশনারি আছে, অনেক ধরনের ডিকশনারি আছে, বাংলা একাডেমি থেকে আছে, সেগুলো পড়তে পারে। তো এই যে হচ্ছে ইংরেজির প্রিপারেশনটা, এটা এইভাবে নিতে হবে এবং শুরু থেকে নিতে হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেই হয় আমাকে। আমাদের এখন বিসিএস এ দেখা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা দেখতে গিয়ে তারা দেখছে যে স্পোকেন এন্ড রিটেন, বিশেষ করে রিটেন ইংলিশে একটা স্টুডেন্ট কেমন, রিটেন এন্ড স্পোকেন দেখা হয়। সেখানে রিটেন এন্ড স্পোকেনে ভালো করতে গেলে একটা স্টুডেন্টকে এখন থেকেই নিজের সাবজেক্টে তো সে পড়বেই, ওভারঅল সব বিষয়ে চোখ কান খোলা রাখতে হয়, কিন্তু এখানে তাকে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ের দিকে তাকাতে হয় স্পোকেন এন্ড রিটেনে। সেটা হচ্ছে এরশাদ স্যার তোমাদের কিছু ক্লু দিয়েছেন, ওই একই ক্লু। যেমন আমাদের ডেইলি স্টার এই পত্রিকাটা দেখতে হবে, পাশাপাশি
প্রথম আলো, ডেইলি স্টার প্রথম আলো ভার্সন গুলোর মিল আছে সেটি দেখবে, তবে সব অংশ না, গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যায় যে বাংলার পাশাপাশি ইংলিশে, যেমন এই মুহূর্তে আমরা লাদাখ নিয়ে যে চীন এবং ইন্ডিয়া যে একটা ডিসপিউট, সেই ডিসপিউটের ওখানে যেমন সেগুলো কিন্তু ইংলিশে লেখা হয়, বড় বড় মাপের ব্যক্তিত্বরা তারা কিন্তু কলামগুলো লিখে, সেগুলো কিন্তু আমাদের রিটেন ভাইবা নানাভাবে এবং প্রেলিত প্রশ্ন হয়ে থাকে। কাজে এগুলো দেখা, কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকতেই হবে, বিবিসি নিউজ শুনতে হবে, এবং বিটিভির যে নিউজ অ্যাটেন্ড রাতের যে বুলেটিন বা নিউজটা হয় সেটি একটা স্টুডেন্টকে অবশ্যই দেখতে হবে। এর পাশাপাশি আমি কিছু বই রেফারেন্স দিই যেগুলো অধ্যয়নরত স্টুডেন্টরা লেখাপড়ার পাশাপাশি, অর্থাৎ তাদের একাডেমিক স্টাডির পাশাপাশি দেখবে। যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটি প্রথম বর্ষে এখন পড়ানো হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ বই, রিটেনের জন্য, প্রিলির জন্য, ভাইবার জন্য, এবং ভবিষ্যতে যে কোনো অবস্থায় চাকরির ক্ষেত্রেও সেটি কাজে লাগবে। এবং আবারও বলতে হয়, বাংলা ব্যাকরণ এবং সাহিত্যাংশ নবম, দশম এবং আমি বলবো ইন্টারমিডিয়েট সহ, এবং ব্যাকরণের সেই অংশগুলো উচ্চ মাধ্যমিকের যে অংশগুলো আমাদের বিসিএস ভাষা, আমি তো হুবহু কমন পেয়েছিলাম এই ব্যাকরণ বইগুলো থেকে। আর ডেইলি স্টার এটা তো বললাম, সংবিধান বইটা থাকতে হবে। মুক্তিযুদ্ধের উপরে এখন খুবই খুবই চমৎকার বই বাজারে পাওয়া যাচ্ছে, মুক্তিযুদ্ধ রিলেটেড যে প্রশ্নগুলো হয়ে থাকে, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুর উপরে যে আমরা বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী, এই বইটি সবাইকে একটু দেখতেই হবে, এইটা লাগবে। এগুলো হচ্ছে বেসিক প্রিপারেশন। এখন থেকেই একটা স্টুডেন্ট ভাবতে হবে যে আজকে যারা দিনাজপুর সরকারি কলেজে পড়ছে বা দিনাজপুর সরকারি মহিলা কলেজে, হোয়াটএভার যে কলেজে পড়ুক, তাদের ভাবতে হবে তার প্রতিযোগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী, বুয়েটের প্রতিযোগী, তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। তাই আমি যদি আজ পড়বো কাল পড়বো ভাবি শুধু, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, তার সাথে আমার যে পার্থক্য, দূরত্ব, সেটি যোজন যোজন হয়ে যাচ্ছে। এই পার্থক্য নিরসন কল্পে অবশ্যই এখন থেকে ঘুমানো যাবে না, জেগে পড়তে হবে, একটি প্ল্যান লাগবে, একটি রুটিন মাফিক করতে হবে। তবে আজকে আমি একেবারে সেঞ্চুরি হাঁকাই দিলাম আর কালকে ওয়ান রানে একেবারে আউট হয়ে গেলাম, সেটা হবে না। একেবারে আমাকে কন্টিনিউয়াসলি আমাকে এটা রেগুলারিটি রাখতে হবে। আমি এই জন্য শুরুতে বলেছিলাম কচ্ছপ আর খরগোশের গল্প, যে আমি খুব পারি, আমি এটার বাঘ ওটার সিংহ, কিন্তু হঠাৎ করে আবার আমি থেমে যাই। হ্যাঁ, এইরকম হলে কিন্তু ভালো জবগুলোতে আসলে হইয়া করা যায় না। আর আমার এক ফ্রেন্ড ছিল ঢাকা ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানে, সে জীবনে 11টি ফার্স্ট ক্লাস জব পেয়েছে, এবং আমার সাথে, তার নাম জিয়াউর রহমান, তিনি এখন সুইডেনে আছেন, তিনি পররাষ্ট্র ক্যাডারে, তার 11টি চাকরি। তাকে আমি বলেছিলাম যে দোস্ত কি ব্যাপার, এত চাকরি তোমার? তো তার আমি কনফিডেন্স দেখেছি। সে বলতো যে আমি, ওই যে অনেকে বলে চাকরি হবে কিনা, আমার মামা খালু নাই, আমার এই নাই সেই নাই, ও বলতো যে আমার অনেক চাকরি, আমি চুজ করি কোনটাতে যাব কোনটাতে যাব না। কেন? তাকে আমি বলতাম কি এমন রহস্য তোমার? তো সে বলতো, তার বাবা একজন সচিব ছিলেন, সে বলতো বাবা, আমাকে যখন প্রাইমারিতে ছিলাম তখন বাবা বলতো, বাবা তোমার রোল নাম্বার 1 না 2 সেটা আমার দেখার বিষয় না, আমি খুশি হব যে তুমি প্রাইমারিতে ডিকশনারিটা মুখস্থ করে ফেলেছো, ইংলিশ ডিকশনারি তোমার মুখস্থ, তাহলে আমি খুশি হব। হ্যাঁ, সে ইংলিশে গুরুত্ব দিয়েছিল বলেই ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে সে একটা ভালো স্থান করে সে এখন সুইডেনে আছে। তো এই যে সে 11টি জব, তার মানে যার কনফিডেন্স লেভেল সেই পর্যায়ে, যে নিজেকে প্রস্তুত করতে পারে, তার আসলে চাকরি মানে খোঁজার লাগে না, চাকরি তাকে খোঁজে, এই যে বিষয়টা। আর আমার ব্যাপারটাও আমি যেটা বলি, যে আমার একটা কনফিডেন্স লেভেল চলে আসছিল, যদিও 33-এ আমি ম্যাথে একটু দুর্বলতা ছিল। এই যে শেক্সপিয়ারের সেই কি বলে সক্রেটিসের সেই কথা, যে নো দাইসেলফ, অর্থাৎ আত্মশুদ্ধি, আত্ম সমালোচনা, যে বিষয়গুলো, যে আমার কথায় দুর্বলতা, সেই জিনিসগুলো এখন থেকেই দেখতে হবে। আর একটা মানুষকে এখন থেকেই এই নানান মানে বেসিক বাড়াইতে হবে। এখনকার বিসিএস গুলোতে কিন্তু বেসিক দেখা হয়, যে বেসিক নলেজ কিন্তু লাগবে। একেবারে হুবহু একেবারে বই পড়ুয়া মুখস্থ করা এইরকম থেকেই যে তার সব কমন আসবে সেটা কিন্তু না, তার বেসিক থাকতে হবে, তাকে ক্রিয়েটিভ হতে হবে। এই জন্য এই যে বেসিক নলেজ বা এক্সপিরিয়েন্স থাকার পাশাপাশি তাকে ক্রিয়েটিভ হতে হবে। প্রশ্নের উত্তর মুখস্থ করে বিসিএস রিটেন সামাল দেওয়া সম্ভব নয়, ওই যে লিখতেই হবে লিখতেই হবে, সময় কম। যেমন ইংলিশ রিটেন 200 মার্ক, 4 ঘন্টায় 200 মার্ক লিখতে হয়, পার্ট এ পার্ট বি, খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো তাকে এই যে ক্রিয়েটিভ হওয়া একটা স্টুডেন্টকে এখন থেকে কিছু, যে কোনো কিছু বানিয়ে লেখা, যে কোনো কিছু, এই যে বানিয়ে লেখার অভ্যাসটা গড়ে তুলতে হবে। তার পাশাপাশি তার সাবজেক্টিভ নলেজটাও থাকতে হবে, এবং সব দিক চোখ কান খোলা রাখতে হবে। তো এই ছিল আমার মনে হয় যে হামিদুস স্যার, দীর্ঘ সময় নিচ্ছে না আমি, এরপরে যদি আর কোনো প্রশ্ন থাকে।
ধন্যবাদ আব্দুল মোমেন এবং এরশাদ আলী। এরশাদ আলী শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা। হ্যাঁ আমাদের শুনতে পাচ্ছি স্যার। স্টুডেন্টদের অনেক প্রশ্ন, আমরা একটু আজকে অনেক কথা বলেছি, আরো কথা বলতে চাচ্ছি এবং চাই। তা আমরা একটু স্টুডেন্টদের বিষয়ে যাবো, যে স্টুডেন্ট অনেক কথা জিজ্ঞেস করেছে, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করবো, যদি আলোচনার মধ্যে এই প্রশ্নগুলো চলে এসেছে আমাদের। হ্যাঁ, তবুও আমরা একটু তাদের কথাগুলো না বললেই নয়, তারাও আমাদের হ্যাঁ হ্যাঁ, জি তাদের জি, নিয়ে তো আমাদের হ্যাঁ তাদের প্রশ্নগুলোকেই অবশ্যই তো প্রাধান্য দিতে হবে। একটু আমাদের একটু গুরুত্ব দিতে হবে। তো আমাদের প্রথম থেকে অনেক আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে, আমাদের বিভাগের পক্ষ থেকে অনেক স্টুডেন্ট আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমাদের স্পেশালি কিছু স্যার আমাদের এই প্রোগ্রামটা দেখছেন। এনামুল হক আমাদের থ্যাংক ইউ। পরবর্তী, এনামুল হক সমাজবিজ্ঞান বিভাগ, সে আমাদের পরবর্তী গেস্ট। সে আমাদের আপনাদের খুব ধন্যবাদ জানিয়েছে এবং খুব ভালো হচ্ছে সেটাই বলেছেন। তারপরে রাকিবুল হাসান স্যার, তিনিও বলেছেন যে অনেক ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তারপর বিশ্বজিৎ দাস আমাদের পদার্থবিদ্যা বিজ্ঞান বিভাগের স্যার, আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, আমাদের বিশ্বজিৎ স্যার। তারপর Thank মাজেদ you. সরকার স্যার, সাধারণ গতবার একটা এপিসোড থ্যাংক ইউ। মাজেদুর সরকার স্যার, মাজেদ স্যার বলেছেন ইউ আর ওয়েল, ইউ অল আর ডুইং ওয়েল, ক্যারি অন। স্যার খুবই শুভেচ্ছা জানিয়েছেন এবং অনেক ধন্যবাদ জানিয়েছেন আপনাদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক থ্যাংক ইউ ইউ। মাদের স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আপনাদের যে ইয়াটা ভালো হচ্ছে সেটি বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এখন কিছু আবার প্রশ্ন এসেছেন যে স্যার আমরা ফোর্থ ইয়ার স্টুডেন্ট ইংলিশ ভোকাবুলারিটা কিভাবে করবো। নাজমুল হক নিয়মিত দর্শক, আপনি এই কথার উত্তর দিয়েছেন না, আপনি এই আপনার বই সাজেস্ট করেছেন আব্দুল মোমেন। জি জি, সৌরভ, তারপরে একজন বলেছে যে সোহেবা সিফাতের প্রশ্ন উত্তর দিয়েছি আমরা। আমাদের জাহাঙ্গীর আলম একটি প্রশ্ন করেছে যে স্যার আসলে 100 এত পড়াশোনা করবো কেমনে করে, এত পড়াশোনা, এত 100% পড়া তো সম্ভব না। তাহলে আমরা যদি 100% না পড়ে কতটুকু পড়লে বা প্রিপারেশন, মানে একটি হচ্ছে যে জাস্ট কিছু পড়া পড়ে একটা প্রিপারেশন নেওয়া যায় কিনা, এই বিষয়ে আপনি 1 মিনিট করে আগে প্রথমে আব্দুল মোমেন বলেন। আচ্ছা থ্যাংক ইউ। তার এই প্রশ্নটির উত্তর আমি ইতিমধ্যে একটু আলোকপাত করেছি যে যদি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট, তার হাতে কিন্তু সময় কম। আবার যদি বলছি যারা অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছে, তার হাতে তো যথেষ্ট সময়। তাই তার বেসিকটা ডেভেলপমেন্ট করার জন্য আমি বলেছি যে শুরু থেকে সে ধারাবাহিকভাবে পড়ুক। আর যারা অনার্স মাস্টার্স করে ফেলেছে তাকে আমি বলবো, আমার উপদেশ হচ্ছে যে আগে দশম থেকে একেবারে 39তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন। একদিকে আপনি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সচরাচর প্রায় আসে, মানে ইউজুয়ালি যে কোশ্চেন গুলো করা হয় সেগুলো একদিকে করেন, তাহলে আপনার একটা ধারণা আসবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো কমন আসে, মুক্তিযুদ্ধের এই জায়গাটা আসে, সংবিধানের এই জায়গাটা আসে, তাহলে তার একটা একটা প্রস্তুতি অটোমেটিক্যালি থাকবে। এর পাশাপাশি ঠিক পরীক্ষার আগে আমি বলবো যে তাকে বেশি বেশি মডেল টেস্ট করা। এখন যেমন জব সলিউশন আছে, পাশাপাশি আরো মডেল টেস্টের অনেক বই আছে, মানে বেশি বেশি মডেল টেস্ট করতে হবে। তাহলে এই তার এটা গ্রো করবে, তার যে প্রিপারেশনটা সেটা পার্সেন্টেজটা গ্রো করবে গ্রাজুয়ালি। তো এই বিষয়গুলোকে আমি গুরুত্ব দিতে বলবো। ধন্যবাদ। হ্যাঁ, এর সাথে একটু বলেন ওভারঅল একটা প্রিপারেশন নেওয়া যায় কিনা, শর্টকাট কোনো প্রিপারেশন। স্যার ওই যে আমি শুরুতেই বলেছিলাম, আসলে শর্টকাট বলতে আসলে বিসিএস হবে না, তবে যে যে জিনিসটা জানতে চাইছে মূলত এটা যে ওই কি কত পার্সেন্ট বলছে যে 100% সম্ভব না। আমাদের লাইফে আসলে কোনো কিছুই 100% নাই। কেউ জি কি জি, বুকে হাত দিয়ে বলতে পারবে যে 100% সৎ? হ্যাঁ, না কেউ বলতে পারবে না। প্রত্যেকের জীবনেই কিন্তু কি ত্রুটি আছে, ভুল ত্রুটি নিয়েই জানা তো আমাদের শেষ কিছু নাই, চলতে হয়। হ্যাঁ, জানা শেষ আর নাই। ওই যে বললাম যে জানারও শেষ নাই, ঠিক আছে। সুতরাং আমি বলছি যে বেসিকটা তোমাকে জানতেই হবে। তুমি যদি জি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না শিখো, হ্যাঁ, তুমি যদি এবিসিডি না পড়ো, তুমি তো পড়াশোনা করবে কি করে? তো এই যে বিসিএস এর এবিসিডিটা তোমাকে শিখতে হবে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। এটা ছাড়া তুমি বিসিএস বা যে কোনো জবের পরীক্ষা কল্পনা করতে পারো না। 1 থেকে 100 তোমাকে অবশ্যই জানতে হবে। তারপরে এগুলো তোমার ব্যবহার জানতে হবে, কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। ব্যবহারের জন্য সেগুলো গাইডলাইন গুলোর জন্য যে স্যার বললো যে কি এই যে 40তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো কালেক্ট করে অ্যানালাইসিস করা, তখনই তুমি বুঝতে পারবে যে আমার কোনটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না, ঠিক আছে না? তো অবশ্যই সেখান থেকে তুমি নিজের নিজে, তুমি যেহেতু একজন অনার্স মাস্টার্স মানে পড়ুয়া স্টুডেন্ট, তোমার অবশ্যই বোধ ক্ষমতা আছে, তুমি নিজে বুঝবা যে আসলে কোনটা বর্তমানের প্রজন্মতে চলে বা প্রজন্মতে আসে প্রশ্নগুলো, সেগুলো তুমি দেখলেই বুঝতে পারো। আমার মূল কথা হচ্ছে তুমি পড়াশোনা স্টার্ট করে দাও, তারপরে তুমি ওই সমুদ্রে যখন নামবা তখন তুমি বুঝতে পারবা যে আমি সাঁতরে পারে উঠবো না স্পিড বোটে করে নদী পার হবো। তুমি আগে তোমাকে তো নদী পাড়ে যেতে হবে,
তাই না? তারপরে তুমি গেলে তুমি বুঝতে পারবা যে তুমি সাঁতরে পার হবা বা নদীতে হেঁটেই পার হবা নাকি নৌকা দিয়ে পার হইতে হবে। তোমাকে তো আগে নদীর পার যেতে হবে, সেটা তোমাকে আগে রেডি করতে হবে, তুমি সেই পর্যন্ত আগে পৌঁছাও। হ্যাঁ, তারপরে ওই যে স্যার কিছু বইয়ের কথা বললো যে আসলেই ওই অসমাপ্ত আত্মজীবনী বইটা আর যে কারাগারের রোজ নাম চালু, এই দুইটা বই অবশ্যই ছাত্রদের আমি বলতে ভুলে গেছি, অবশ্যই এই দুইটা বই পড়তে হবে। আর বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, হ্যাঁ, যত রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে, বর্তমান সরকারের ইতিহাস, এই জিনিসগুলো বা মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জিনিসগুলো তাহলে একটা ছাত্র এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সে না জানলে কি পরীক্ষা দিবে? বা বর্তমান সরকারের কর্মকাণ্ড উন্নয়নমূলক কাজগুলো যদি সে না পড়ে বা না জানে, তাহলে বর্তমান সরকারের চাকরিটা সে কিভাবে ডিজার্ভ করে? আমার এটাই প্রশ্ন। অবশ্যই তাকে সেগুলো জানতে হবে এবং তাকে সেগুলো উপস্থাপন করতে হবে। না জানলে সরকারের একজন কর্মচারী নিয়োজিত হলে অবশ্যই সরকারের কর্মকাণ্ডগুলো অনুসরণ করতে হবে এবং সেগুলো জানতে হবে এবং পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই লিখতে হবে। এবং দেখা গেছে যে বিগত পরীক্ষাগুলো এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্লাস মুক্তিযুদ্ধ এবং বর্তমান সরকারের ইতিহাস, এগুলো মিলে প্রায় 20 থেকে 30% প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আমার মূল কথা স্যার, ভিত্তিটা অবশ্যই তাকে করতে হবে, এটাই আর কি। ভিত্তি প্রয়োজন, ভিত্তি ছাড়া আসলে হবে না, বেসিকটা আমাদের Yes, তৈরি করতে হবে। প্রথম বিষয়টাতে বেসিক দেখা হয় আর কি, বিষয় বেসিক দেখা হয়। আমাদের বিভাগে অনেক শিক্ষার্থী, মইনুল ইসলাম, ফুলরয়, মহিন খান, আয়ুব আলী, জাহাঙ্গীর আলম, ফিরোজ মাহমুদ, হ্যাঁ, এরকম অনেক অনেক আছেন, অনেকে রয়েছে যারা আপনাদেরকে থ্যাংক ইউ জানে, অনেক কৃতজ্ঞতা। মানে অনেকে আছে যা প্রশ্ন করছে, আসলে প্রশ্ন উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, একজন মোহাম্মদ আয়ুব আলী, সে চাচ্ছে যে বিসিএস ভাইভাতে আমরা কিভাবে কথা বলবো। আসলে কিভাবে কথা বলবো, তুমি রিটেন পাস করতে করতে অটোমেটিক তোমার যোগ্যতা অর্জন হবে, তুমি বিসিএস ভাইভায় কিভাবে কথা হ্যাঁ, বলবো। হ্যাঁ, এটা আমরা নিজেরাই এটা বুঝে গেছিলাম তখন। কথা, এটি হ্যাঁ, সময় কথা তোমাকে বলা, তবে কথা বলতে শিখতে বলে। হবে, এই কথা আর কি। কথা বলতে হবে স্যার, হ্যাঁ, মূল কথা হচ্ছে যে সবার সাথে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, আমি বলি যে এই ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম, যারা ব্যক্তিত্ব আছে, টিভি ব্যক্তিত্ব বা আমরা ক্যামেরা ব্যক্তিত্ব গুলো দেখি, যাদের কথা শুনে মনে হয় খুব চমৎকার গুছিয়ে কথা বলতেছে, আমি তাদেরকে একটু ফলো করার চেষ্টা করেছিলাম। আর দ্বিতীয়ত আমি ভাইবার আগে মানে ঘরের মধ্যে একটি বড় আয়না সেট করে সেটা সামনে দিয়ে রিহার্সেল করেছিলাম, যে নিজেই নিজের সামনে কথা বলা, এই অভ্যাসটি করা বাংলায় এবং ইংরেজিতে। গুরুত্ব দেওয়া উচিত আমাদের শব্দ চয়ন, আমাদের উচ্চারণ, আমাদের কথাগুলো কত চমৎকার হচ্ছে, কত সুন্দর করে গুছিয়ে বলা যায়, এটা নিজে নিজে চেষ্টা করলে ভাইবার আগে খুবই চমৎকার একটি ফলাফল দেয়। ধন্যবাদ। হ্যাঁ, স্যার হ্যালো, আমি যে ছাত্রদের ওই যে কম্পিউটার আইসিটি নিয়ে আমার দুটো কথা ছিল, এটা বলা হয়নি, আমি তখন বলতে চাইছিলাম। তো ওই কম্পিউটারের যে প্রিপারেশনটা ছাত্ররা যেভাবে নিতে পারে, আমি তখন বলতে চাইলাম যে এটা পরে বলি। তো কম্পিউটারের প্রিপারেশন এটা দুইটা অংশে ভাগ ভাগ বর্তমানে কম্পিউটারটা দুইটা অংশে আমি ভাগ করি আমার দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে যে কম্পিউটার রিলেটেড আর একটা হচ্ছে আইসিটি রিলেটেড। ঠিক আছে, আইসিটি যদি কম্পিউটার রিলেটেড কি, কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো কি, কম্পিউটার অংশ থেকে কিন্তু 10 মার্ক থাকে, আর আইসিটি অংশ থেকে বা প্রযুক্তি অংশ থেকে 5 নম্বরের এই এমসিকিউ প্রশ্ন থাকে প্রিলিমিনারি পরীক্ষায় বিসিএস এ। তো দেখা যাচ্ছে 10 নম্বরের যে অংশগুলো আপনার সফটওয়্যার, হার্ডওয়্যার কম্পিউটারের, তারপরে ওই অপারেটিং সিস্টেম, আর অপারেটিং সিস্টেম থাকে, তারপরে আপনার ওই কি বলে ভাইরাস, যেটা অ্যান্টিভাইরাস, তারপরে যেটা ইউজ করি এটাও অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো একটা অংশ। আর কম্পিউটারের প্রজন্ম, কতগুলো প্রজন্ম আছে, বর্তমানে তো 7 জেনারেশন, 8 জেনারেশন, এই জেনারেশন গুলো সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। আর আইসিটি টার্ম গুলো যেগুলো কি, যেমন ইন্টারনেট, তারপরে নেটওয়ার্ক, হ্যাঁ, তারপরে যেমন ধরেন সার্চ ইঞ্জিন, গুগল, এগুলোর যে ব্যবহার গুলো, ওই যে বর্তমানে আমরা ব্যবহার করি ওয়াইফাই, ওয়াইমেক্স, 3G, 4G, হ্যাঁ, 5G, এই টার্ম গুলো জানতে হবে। এগুলো বহুল ব্যবহৃত, কিন্তু বর্তমানে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি, খুব বেসিক গুলো। এই জন্য একটা বই ছাত্ররা যারা অনেকে 9-10 আইসিটি পড়ে আসছে সেই বইটা দেখতে পারে। আর ইন্টারমিডিয়েটে বর্তমানে যে আইসিটি বইটা আছে, এই বইটা পড়লে তাদের কিন্তু পড়া হয়ে যাবে, অনেক অংশে পড়া হয়ে যাবে এই ইন্টারমিডিয়েট আইসিটি বইটা। এই 9-10 আর ইন্টারমিডিয়েট, এই দুইটা আইসিটি বই থেকে 9-10 বইটা থেকে সে কালেক্ট করতে পারে কম্পিউটার অংশগুলো, আর ইন্টারমিডিয়েটের যে আইসিটি বইটা সেখান থেকে আইসিটি প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে স্যার। আচ্ছা, একটা কমপ্লিমেন্ট এসেছে আর কি। বিরাজ বিরাজ আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট একটা প্রশ্ন বলেছে, স্যার
আপনাদেরকে আদাব দিয়েছে এবং বলেছে যে, আমি দ্বিতীয় বর্ষ থেকে বলছিলাম বিশেষ এখনো আমার কাছে অজানা, কিন্তু আপনাদের কথা শুনে আপনাদের দেখে কিছু একটা করার ইচ্ছা হচ্ছে, কিন্তু সবকিছু অজানা, শুরুটা করি কিভাবে করি এই সময় থেকে ওই যে শুরুটা, আমার যে শুরুর কথাগুলো স্যার, আমি তাকে বলবো যে তুমি প্রথম থেকে ভিডিওটা দেখো, তাহলে তুমি কিন্তু ধারণা পেয়ে যাবে। আমি কিন্তু প্রথম থেকে বলেছি আমার শুরুটা কিভাবে ছিল। তুমি শুরু থেকে ভিডিওটা টেনে দেখো, তবে আমাদের কথা শেষ হয়ে গেলে তুমি টেনে দেখবা, তখন বুঝতে পারবে যে শুরু কিভাবে করতে হয়। তারপরে শুরুটা যদি হালকা করে বলি, সেকেন্ডারি স্টুডেন্ট হিসেবে আমি হালকা করে বলি যে তাকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের কথা বললাম, সেগুলো তার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি একটুখানি সময় দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা দিলেই যথেষ্ট এই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। যেমন আমি বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স রাখা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বইটি পড়া, বাংলা ব্যাকরণ নবম দশম এই বইগুলো দেখা, ডেইলি স্টার সাপ্তাহিক একটি করে পত্রিকা নিলেই হয়, বিবিসির সংবাদ শুনুক, সংবিধানের ছোট একটা ইয়া রাখুক, মুক্তিযুদ্ধ বিষয়, এই কয়েকটা বিষয় এখন থেকে সে কন্টিনিউ করুক। এবং ডিকশনারি, বিশেষ করে ডিকশনারি গুরুত্ব দিতে হবে। একটু একটু করে 1-2 ঘন্টা যদি ডেইলি সময় দেয়, তাহলে ও ফোর্থ ইয়ারে আস্তে আস্তে ওর একটা কিন্তু 50% প্রিপারেশন, তার ভিতরে একটা জিল তৈরি হবে। হ্যাঁ, তার একটা মানে স্ট্রাগল করার যে মানসিকতা সেটা কিন্তু তৈরি হবে, অর্থাৎ মেন্টালি হি উইল বি প্রিপেয়ার্ড। থ্যাংক ইউ। আরেকজন আব্দুল্লাহ হাবিব, আমাদের আব্দুল্লাহ হাবিব আমাদের ছাত্র, সে বলছে যে স্যার পড়াশোনায় মনোযোগ কিভাবে আমরা দিব বা কিভাবে সময় দিব, যে পড়াশোনায় মনোযোগী কিভাবে হয় আমরা, এটা আর কি, কিভাবে অনেক সময় দিব একটু বলবেন, মনোযোগী হয় কিভাবে করে? এটা কে বলবে, এরশাদ স্যার না আমি বলবো? না না, এটা আপনারা 30 সেকেন্ড বলেন, আপনারা দুইজনেই বলবেন, আপনি বলেন তারপর এরশাদ স্যার বলবেন। এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো যারা, হ্যাঁ এরশাদ স্যার আগে বলুন। আমি বলছি স্যার, মনোযোগ দেওয়ার জন্য কতগুলো আসলে সব সময় কিন্তু পড়তে ভালো লাগে না, ঠিক আছে? সব সময় পড়তে ভালো লাগে না। তো যখন আমি তো ওই যে শুরুতে বলেছিলাম যে তোমাকে সবসময় পড়তে হবে না, 2 থেকে 3 ঘন্টা পড়ো এবং সেটা মনোযোগ সহকারে, ঠিক আছে? তো তুমি যে সারা দিনে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তুমি ওই সবসময় অমনোযোগী বা কোনো বিষয়ে তা না। মনোযোগের জন্য অবশ্যই কি বন্ধু বান্ধবের সাথে গল্প করতে হবে, তারপরে তোমাকে খেলাধুলা করতে হবে, শারীরিক কিছু, তারপরে ওই যারা ধর্মীয়, যারা নামাজ পড়বে, মুসলমান যারা, হিন্দু যারা প্রার্থনা, এই জিনিসটা করবে এবং 20 থেকে 30 মিনিট তুমি একটা মেডিটেশন করতে পারো, ঠিক আছে? দেখবা যে তোমার মনোযোগ এবং ঘুরে আসবে। খেলাধুলা করবা, কিছু ভালো খাবার ফুড খেতে হবে। তো সবার এই যে এটা সম্বন্ধ হয় ছাত্র জীবনে, এই ভালো খাবারটা একটা কঠিন বিষয়। আমি ওই জিনিসটা যাচ্ছি না, মেসে অনেক খাবারের কোয়ালিটি ভালো হয় না, কিন্তু এই কাজগুলো বা অন্য কাজগুলো যখন তুমি করবা পাশাপাশি, দেখবা যে মনোসংযোগ। দেখা যায় অনেক ছাত্র আছে যে রাত 10টা 11টার পরে পড়ার টেবিলে যায়, ঠিক আছে? তো সে গিয়ে কি করে, ওই 11টা থেকে সে 1টা পর্যন্ত পড়াশোনা করে। ওই 11টা থেকে 1টা পর্যন্ত যে পড়াটা পড়ে, কিছু ছাত্র আছে সারা দিন টেবিলে বসে থাকে, ঠিক আছে? ওই সারাদিন যে টেবিলে বসে থাকে, তার ওই কিছু ছাত্র ওই 11টা থেকে 1টা পর্যন্ত ওই পড়াটাই ওই সারাদিনকে কভার করে ফেলে। সুতরাং এটা আসলে ওই পড়ার মুডটা যখন আসবে, তখনই আমার কথা হচ্ছে তুমি পড়ার টেবিলে বসো। মুড নাই তোমার, তুমি তাহলে অন্য কোনো কাজে এঙ্গেজ হো। আমি বলছি যে সময়টা তুমি দিবা, অবশ্যই সেটা তুমি যাতে 100% দিতে পারো, সেটাই আর কি। আর ছাত্র জীবনে তো অত টেনশন থাকার কথা না, পারিবারিক চাপ এখন আমরা যে কর্মজীবনে বা ফেস করছি, ছাত্র জীবনে আসলে একটাই কাজ, কোনো কিছুকে খুবই একেবারে ভার্বস হিসেবে নেওয়া যাবে না, মনে করা যাবে না যে বিশাল কিছু, বিশাল অনেক কঠিন অনেক জটিল এইভাবে ভাবা যাবে না। আসলে এভরিথিং উই শুড টেক এভরিথিং ইজিলি, ইজিলি নিতে হবে, এটা একটা ব্যাপার। আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা অনেকেই বলে থাকি যে ও আমার তো ছেলে মেয়ে হচ্ছে না, দেখা গেল সে বিয়েই করেনি। আবার অনেকে বলে থাকে যে ও আমি সাঁতার শিখতে পারলাম না, সে আবার পানিতেই নামে না। তো এইরকম বিষয় করা যাবে না। আমাকে সাঁতার শিখতে হলে অবশ্যই আমার ইন্টেনশন থাকতে হবে, মেন্টালিটি থাকতে হবে, পানিতে নামতে হবে। এই জন্য যারা বিসিএস বা এরকম স্বপ্ন আগে দেখতে হবে। আমরা ওই যে এপিজে আব্দুল কালামের যে বিষয়টা, যে ওয়ান ম্যান মাস্ট হ্যাভ ওয়ান ড্রিম, যে একজন মানুষের একটা স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন না থাকলে তো মানুষ খালি ঘুমাইলে তো হবে না, জেগে জেগে যে স্বপ্নটা ওটা দেখতে হবে। তো সেই জন্য আমি বলছি যে যারা বিসিএস সহ অন্যান্য প্রিপারেশন নিচ্ছে, বড় ভাই বা এদের সাথে একটু মেশা, মানে একটা পরিবেশ। মানুষ কিন্তু ওই যে ইসলাম ধর্মে আছে, মানুষ কিন্তু বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত। তো এখন আমি সারাদিন যার সাথে মিশি, যার সাথে চলি, সে কোন কোয়ালিটির সেটা একটা বিষয়। পরিবেশটার আবহ বা মনের মধ্যে যে পরিবেশের প্রভাব, সেটি কিন্তু রাতারাতি হবে না। সেটি হওয়ার জন্য আমাকে এরশাদ স্যারের সাথে মিশতে হবে,
হ্যাঁ, আমাকে মোমেন স্যারের সাথে Yes. মিশতে হবে। বা আমার বড় ভাইরা যারা এবার যেমন দিনাজপুর সরকারি কলেজ থেকে এখনো খবরটা পাইনি এক্স্যাক্টলি যে কতজন ক্যাডার হলো, এর মধ্যে আমি পেয়েছি উদ্ভিদ বিজ্ঞানের সম্ভবত একটি মেয়ে ক্যাডার সার্ভিসে এবার আমি আমি হয়েছে। এ পর্যন্ত 2 জনের খবর পেয়েছি, 2 জন আমাদের কলেজ থেকে। হ্যাঁ, আমিও দুজনের খবর পেয়েছি। তো হ্যাঁ, 2 জন। এই যে এদের এদের সাথে একটু মিশলে, তাদের সাথে কথা বললে বা বিসিএস এর যেখানে গন্ধ আছে, আবহ আছে, সেখানে গেলেই মানসিক অবস্থাটা পরিবর্তন হয়, তখনই কিন্তু মনটা প্রোডাক্টিভলি টানবে। আর হয় কি যে রাইট। তোমাকে রাস্তা তৈরি করতে হবে না, তোমার মানসিক অবস্থায় উইল ক্রিয়েট দ্য অর পেভ দ্য ওয়েস, মানে ক্রিয়েট দ্য ওয়েস, রাস্তাগুলো তৈরি করবে। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, সেগুলো নিয়ে ভাবার দরকার নাই, তোমাকে এগিয়ে যাওয়ার এই বিষয়গুলো এমনি চলে আসবে, এই বিষয়টা আমি বলবো আর কি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাদের। লাবু হাসান, লাবু সরকার, সে ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে। আমি অবশ্যই চেষ্টা করছি আমাদের স্টুডেন্টদের জন্য এত আয়োজন, অবশ্যই তোমার পাশে তাহলে আমরা আরো বেশি আমাদের স্যারদেরকে ডেকেছি, আবার স্যাররা বারবার আসবেন যদি তোমরা চাও। তোমরা তো চাচ্ছই এবং স্যাররা তো এত কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন। হাবিব হাসান বলছেন যে হ্যাঁ, আমরা তোমাদের যদি একটু পরিবর্তন করতে পারি সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া, তো এই কষ্টটা আমাদের সার্থক হবে। যেটি বলছিলাম আব্দুল মোহাম্মদ, আমাদের আজকে আমি শুনেছি বোটানি একটা মেয়ে হয়েছেন, শিক্ষা ক্যাডারে হয়েছে আমাদের বোটানির একটা মেয়ে। জি জি। এর সাথে আরেকটি কথা বললেন, আরেকটি বলেছেন যে কোন ডিপার্টমেন্টের জন্য আমি জানি না, এর সাথে বলছেন। হ্যাঁ স্যার, আমি শুনছি যে 2 জন, এটা কোন ডিপার্টমেন্টের খবরটা এখন জানি না আর কি। এক আচ্ছা, ছাত্র আমার আমি কাছ থেকে কনফার্ম আমি জানি, তথ্যটা পেয়েছি। কনফার্ম হচ্ছে আমাদের বটানি ডিপার্টমেন্টে মনীষা একটা মেয়ে, সে আমাদের শিক্ষা ক্যাডারে হয়েছে। তাকে অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া যায়। আমাদের কলেজ থেকে প্রতিবারই আমাদের জি ক্যাডার জি। হচ্ছে এবং এবং তারা তো অবশ্যই এটা, আমরা এটা আমাদের জন্য বড় পাওয়া। আমি দেখেছি কি, একটু বলি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে শিওর। আমাদের স্টুডেন্টরা অনেক ফেসবুকে করে যাওয়া নষ্ট করে। আমি ইভেন দেখেছি হঠাৎ করে আমাকে একটি গ্রুপে অ্যাড করেছে, সেই গ্রুপের নাম হচ্ছে ক্রাশ এন্ড কি যেন বললো আর কি। তা আমি বলছি এই গ্রুপের কাজ কি? এই গ্রুপের কাজ হচ্ছে, আমি দেখলাম যে মানে কোথায় সুন্দরী মেয়ে দেখেছি, কোথায় কি হয়েছে সেগুলো ওখানে মানে মানে বলা। তা আমি দেখলাম যে এরকম গ্রুপ আমাকে অ্যাড করার কোনো কারণ আছে, করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আসলে টোটালি এই সময়গুলোকে আমরা নষ্ট করার, যত গ্রুপ আছে সেগুলোতে না দিয়ে যদি যে গ্রুপগুলোতে, যেমন স্যার বললো যে এটা স্যার বললো যে আমাদের বিশেষ আওয়ার গোল, এই ধরনের যদি গ্রুপে নিজেকে যুক্ত করা যায় তাহলে মানে অনেক অনেক ভালো হয়। তো আজকে আমাদের যে অতিথি, আমাদের আজকে অনেক সময় হয়েছে, আমাদের অতিথি বৃন্দকে একেবারে বলছি তো অনেক, আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রোগ্রাম হচ্ছে, আরো অনেকক্ষণ হলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, তো একজন তবে বলছে যে এক মিনিট, মাঝে স্যার এক দিয়েছেন, মিনিট। মাঝে স্যার আমাদের প্রোগ্রাম দেখছেন, মাঝে স্যার বলছেন যে আমাদের জলজি এবং বোটানি, জলজি থেকে একজন হয়েছে এবং বোটানি থেকে একজন হয়েছে। মাঝে স্যারকে ধন্যবাদ, মাঝে স্যার আমাদের সাথে আছেন এবং উনি, মাঝে স্যার কিন্তু লিজেন্ড, এবং উনি যা গতবার যে গত প্রোগ্রামটা করেছেন একেবারে ব্যাপক হারে বেশ রেসপন্স হয়েছে। আজকে প্রোগ্রামটা বেশ রেসপন্স ইনশাল্লাহ হচ্ছেও। তো আবার দুইজন এই প্রোগ্রামটা শিক্ষার্থী, হামিদুল স্যার, আমার গ্রুপেও এই প্রোগ্রামটা হচ্ছে, সেখানে প্রায় 4,500 স্টুডেন্ট আছে এবং মোস্ট অফ আচ্ছা দ্য আচ্ছা, স্টুডেন্টস আর ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ and are জি also জি জি। from the student are also from Nilphamari, my ex institution. সেখান থেকেও আছে অনেক স্টুডেন্ট, তারা দেখছে এবং তারা খুব অধীর আগ্রহে বিষয়গুলো দেখছে। তবে এই যে একটা পরিবেশ, তবে এখানে আমি একটু বলে নিই যে হামিদুল স্যার, যে বিসিএস এর যে যাত্রা এবং ইংরেজি এই বিষয়টা আমি গুরুত্ব দিতে চেয়েছিলাম। আসলে ইংরেজি প্রিপারেশন নিয়ে আমরা খেয়াল করি যদি প্রিলি, রিটেন, ভাইভা কতভাবে কিভাবে হেল্প করতে পারে সেটা একটা বিশদ আলোচনা, এবং রিটেনের যে সিলেবাস সেখানে আমরা কি করে প্রিলি প্রিপারেশন নিয়ে রিটেন ভালো করতে পারবো, রিটেন এইগুলো প্রিপারেশন আবার আলটিমেটলি ভাইভাই ভালো করতে পারবো, সেইটা আসলে আজকের এই অল্প সময়ে সম্ভব না এই সিলেবাসটা সম্পর্কে আলোচনা করা। যদি ফিউচারে আপনি আমাকে নগণ্য ব্যক্তিকে যদি মনে করেন যে আলোচনা করার কোনো সুযোগ থাকে, সেই বিষয়গুলো আমি ফিউচারে আলোচনা করব। আর সেই সাথে বিসিএস এর জন্য যে ইংলিশের স্টুডেন্টরা ভালো করছে, বরাবরের মতোই আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতিবারে আমি শুনি যে 2 জন 3 জন, এবং এক পেজেই আমাদের মনে আছে যে যেমন আমার 4-5 সেশন থেকেই আমরা আছি 5 জন ক্যাডার সার্ভিসে আছে, এবং আমাদের ফরেন অ্যাফেয়ার্স থেকে, পুলিশ থেকে শুরু করে, অ্যাডমিন থেকে শুরু করে সব ক্যাডারে আছে। তো এইবার এখন পর্যন্ত শুনিনি যে ইংলিশ ডিপার্টমেন্টের কেউ ক্যাডার সার্ভিসে 38-এ এসেছে কিনা, এখনো নিউজটা পাওয়া যায়নি। পেলে অবশ্যই আমি আপডেট জানাবো। হয়তো বা ইংরেজির কারণে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এই জায়গাগুলোতে ভালো করে। এই জন্য আমি বলবো যে সবাইকে একটু ইংলিশে আলাদাভাবে একটু গুরুত্ব দেওয়া যায় কিনা জায়গাগুলোতে। ধন্যবাদ হামিদুল স্যার। অবশ্যই অবশ্যই। আমি ইংরেজি বিষয়টা, আমরা অবশ্যই, আমার ইংরেজি বিষয়টা খুব জরুরি, এবং আপনাদের দুজনকে আবার অগ্রিম দাওয়াত থাকলো, আমরা আবার একটি লাইভ প্রোগ্রাম করব খুব দ্রুতই। আপনারা থাকবেন এবং আপনাদেরকে নিয়ে আরো লাইভ প্রোগ্রাম করব আমরা, তখনই তো আমরা একটু ব্যাপক পরিসর ঘটাবো।
তখন হতে করবো। আমাদের সীমাবদ্ধ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো সেভাবে আপনাদের আয়োজন করতে পারেনি, আর দূর থেকে করছে এই জন্য আপনাদের ঠিক জন্য আছে, কোনো ঠিক আছে। ধন্যবাদ। আমাদের একজন বলেছে, ফিরোজ মাহমুদ বলছে, স্যার আপনি আর লাইভ দেখে আমি পড়াশোনা শুরু করেছি, বিসিএস এর প্রিপারেশন শুরু করেছি। হ্যাঁ, আমরা ধন্যবাদ। যদি আমার এই লাইভটি যদি একটা জীবনও পরিবর্তন করতে পারে, সেটা আমার জন্য বড় পাওয়া। এটা যদি দেখে যে অনেকে শুরু করেছে, আমি অনেক রেসপন্স পাচ্ছি, অনেক কৃতজ্ঞতা। মাঝে স্যারকে, হ্যাঁ মাঝে স্যারকেও পাবেন, সবাইকে পাবেন, আমাদের মোমেন স্যার থাকবেন, এরশাদ স্যার থাকবেন। আহ, সব শেষ করব আমরা। তা আমাদের যে দুইজন আমাদের 38তম বিসিএস যারা হয়েছে আমাদের কলেজ থেকে, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো সবশেষ যাওয়ার আগে হ্যাঁ, আমরা অভিনন্দন। স্যারদের কাছ থেকে একটা বিদায়ী বক্তব্য শুনবো। প্রথমে এরশাদ আলী, আমাদের শেষ যাওয়ার আগে একটু 1 মিনিট একটু কথা বলবেন প্লিজ। এরশাদ আলী ওকে, বলেন। ধন্যবাদ। ধন্যবাদ হাফিজ স্যার। আবার তো আমার সকল কথাবার্তার মধ্যে মূল কথা একটা হলো যে নিজের জীবনকে নিজের মতো গড়তে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা অবশ্যই তোমার চেষ্টা, পরিশ্রম, দেন তোমার এই ভাগ্য। ঠিক আছে, আমরা বলি যে আমার কপালে নাই, আসলে কপালে সেটা পরের ব্যাপার। তুমি যদি আমি নিজে কিন্তু ভালো ছাত্র না, আমি কিন্তু ভালো ছাত্র না, তা আমি যা অর্জন আমার পরিশ্রম দিয়ে। ঠিক আছে, তো একজন যদি পরিশ্রম করে, সে যত চেষ্টা করে, তাহলে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছাবেই। এবং টেকনিক্যালি অবশ্যই বর্তমানে যে জিনিস, অবশ্যই বুদ্ধি করে টেকনিক্যালি কাজকর্ম বা পড়াশোনা করে তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারো। তো এই জন্যই সকলকে শুভকামনা, যাতে সবাই নিজের পরিবার পরিজন, নিজের কলেজ প্রশাসন, রাষ্ট্রের সকলের মুখ উজ্জ্বল করতে পারো, সবার জন্য শুভকামনা রইল। আর এই করোনার সময় তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজ নিজ গৃহে অবস্থান করবে। আর আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই যাতে এই সমস্যার দূর হোক, আমরা সবাই একসাথে আবার সেই ক্যাম্পাসে ভরে উঠুক, তোমাদের মুখে মুখরিত হোক। আমি সেই মাঠটি আবার ভরপুর গ্রুপে দেখতে চাই। অনেকদিন মিস করছি, সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। আমরা চাই যে আবার খুব শীঘ্রই মিলিত হব সবার সাথে। ধন্যবাদ সকল। আচ্ছা, ধন্যবাদ এরশাদ আলী। আমি শিক্ষার্থীদের বলছি, তোমরা দেখো ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো আমাদের দুইজন স্যারের পিছনে কিন্তু বই আছে, তারা বই আছে এবং তারা রীতিমতো স্টাডি করে। এখনো দেখো যে দুজন স্যারের বই, আমাদের পিছন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা সব বই দেখতে পাচ্ছি। যে পড়াশোনার যে শেষ নেই, সেটাই তোমাদের বোঝানোর জন্য। তো আব্দুল মোমেন স্যার, আপনার কাছে আমার অনুরোধ যে আপনি 1 মিনিট কিছু বলবেন সর্বশেষ আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ এগেইন হামিদুর রহমান সোহেল স্যার। আচ্ছা, আমি বলার আগে বলে নিই যে আসলে আমার পিছনে বই দেখতে পাচ্ছেন, আরো বই, অনেক বই আছে। এই যে বই দেখা যাচ্ছে, এগুলো আসলে আমার নিজের লেখা বই। আপনারা জানেন যে ক্ষুদ্র পরিসরে একটু লেখা শুরু করেছি, এবং বিসিএস এবং অন্যান্য চাকরির জন্য আমার একটি বই বাজারে আসছে, এ টু জেড ইংলিশ। অর্থাৎ এমন একটি ভালো বই করার চেষ্টা করছি যে যারা বিসিএস প্রিপারেশন বা ব্যাংক যে কোনো জবের জন্য এবং একাডেমিক লেখাপড়ার জন্য একটি বই আমার 2021 সালে জানুয়ারিতে আসবে, ইনশাল্লাহ। ভালো লাগলে কেউ নিতে পারবে। তো যে বিষয়টা বলছিলাম যে no one can change your life, it is you who can change your life, and Allah, our creator, only can be the giver in case of your life. So go through study, fixing up your goal. এটাই হচ্ছে আমার লাস্ট মেসেজ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই দুর্বিষহ অবস্থায়, করোনাকালীন সময়ে সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, একে অপরের কল্যাণ কামনা করি, এবং আল্লাহ সবাইকে হায়াত দান করুক, এবং আবার সেই মুখরিত ক্যাম্পাসে আমাদের দেখা হোক, এবং প্রিয় মুখগুলো আমরা একসাথে হই। ছাত্র শিক্ষক আমাদের যে সৌহার্দ্য সুসম্পর্ক, সেটি আমাদের আরো বৃদ্ধি পাক। এবং যারা আমার গ্রুপে প্রায় 4500 স্টুডেন্ট, তার মধ্যে যারা যারা দেখছেন, পরবর্তীতে এই ভিডিওটি দেখতে পাবে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই গ্রুপে যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো প্রয়োজনে কখনো কোনো দরকার হয়, অবশ্যই আমাকে নক করবেন। এবং অশেষ অশেষ ধন্যবাদ আমার এই যে প্রিয় কলিগ জনাব হামিদুর রহমান সোহেল স্যার। এইরকম একটি প্ল্যাটফর্ম, যেটা আসলে স্টুডেন্টের ভিতরে এক ধরনের স্ফুলিঙ্গ, মানে একটা কি বলবো, একটা এনভায়রনমেন্ট, কম্পিটিটিভ এনভায়রনমেন্টের যে জন্ম দিচ্ছে, এটা মানে not because of anybody but because of only Hamidou sir, I think. So salute boss, salute. আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আপনাদের। আপনারা বের হবেন না, যায় না, আপনাদের সাথে কথা আছে। সেটি হচ্ছে যে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে, আমাদের স্টুডেন্ট অবশ্যই আপনাদের খুঁজে নেবে, অবশ্যই খুঁজে নেবে। অতএব ব্যক্তিগতভাবে আপনাদের খুঁজে নেবে, আপনারা সহযোগিতা করবেন তাদেরকে, একটু মেশা করে দেবেন আপনাদের সাথে, তাহলে তারা হতো অনেক শেষের দিকে একটু শোনা যাচ্ছে না আবিদুল স্যার। আর আমার স্পেশালি আমার পক্ষ থেকে, আমার ব্যবস্থা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং ভালোবাসা মানে কি অনেক করেছেন, এবং আপনাদের অবশ্যই এখান থেকে একটু থ্যাংক ইউ।